গুড মর্নিং টু অল মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। ইতিমধ্যে তোমরা তোমাদের প্রত্যেকের নিজ নিজ স্কুল থেকে নিশ্চয়ই পর্ষদের টেস্ট পেপার পেয়ে গেছো এবং আগাগোড়া আমি তোমাদের একটা কথা বলে এসেছি যে পর্ষদের টেস্ট পেপার বেরোনোর সাথে সাথে কিন্তু পর্ষদের টেস্ট পেপার প্রত্যেকটি পেজ সলভ করতে হবে, কারণ পর্ষদের টেস্ট পেপার খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তো আজকে আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপারের একটি ফুল পেজ সলভ করব, গ্রুপ এ, বি, সি এবং ডি। পেজ নাম্বার 237 দেখতেই পাচ্ছ, কোনটাই টাউন আরসি বিদ্যাপীঠ হাই স্কুল এর পেপারটা সলভ করব। যেহেতু ফুল পেপার সলভ হবে, স্বভাবতই ভিডিওটা কিন্তু স্বভাবতই বড় হবে, তাই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, স্কিপ করবে না, সুন্দরভাবে দেখবে। প্রত্যেকটি প্রশ্ন আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিয়েছি, কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলো আমি তোমাদের ইনফরমেশনও দিয়েছি। সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ওকে, তো চলো মূল পর্বে চলে যাচ্ছি আমরা। একদম প্রথমে দেখো, ফিজিক্যাল সায়েন্স কোনটাই টাউন আরসি বিদ্যাপীঠ এইচএস গ্রুপ এ, এখানে 15টি এমসিকিউ থাকে। 1.1, বেশি ইলাস্ট্রেশনে যাব না, এ আর বি গ্রুপ। সি ডিটা আজকে আমাদের সময় লাগবে। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? আমরা কি জানি? আমরা জানি পিভি সমান সমান এনআরটি, যেখানে এন হচ্ছে মোল সংখ্যা। এখানে দেখতেই পাচ্ছ 11.2 লিটার। 11.2 লিটার মানে কি? হাফ মোল। কারণ আমরা জানি 22.4 লিটারে 1 মোল হয়, তাহলে 11.2 লিটারে হাফ মোল। তাহলে পিভি সমান সমান এন এর জায়গায় কত বসাবো? 1/2 আরটি, দ্যাট ইজ 1/2 মানে 0.5 আরটি। কোথায় আছে? অপশন সি, 0.5 আরটি উত্তর হবে। কোয়েশ্চেন নাম্বার 1.2তে চলো। প্রদত্ত কোনটি চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্র? খেয়াল করো, আমি তোমাদের বারে বারে বলেছি খেয়াল করবে টিটা স্মল টি না ক্যাপিটাল টি। দেখতেই পাচ্ছি ক্যাপিটাল টি অর্থাৎ পরম উষ্ণতা, অর্থাৎ আয়তনের সঙ্গে পরম উষ্ণতার লেখচিত্রটা সর্বদা মূল বিন্দুগামী সরল লেখা হয়। ভি বনাম টি মূল বিন্দুগামী সরল লেখা হয়। ওকে, ভি বনাম টি হয় মূল বিন্দুগামী সরল লেখা। আর যদি স্মল টি হতো তাহলে তোমরা জানো সেটা এইভাবে নেগেটিভ -273 থেকে টাচ করে এইভাবে আসতো। ক্লিয়ার? চলো নেক্সট চলো। এরপরে 1.3তে দেখো, বলছে গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান বেশি? অপশন এ NO2, অপশন বি CH4, অপশন সি CO2, অপশন ডি H2। উত্তর হবে অপশন সি CO2। কার্বন ডাইঅক্সাইডের অবদান সব থেকে বেশি। কারণ জেনে রাখো 100% যতগুলো গ্রিন হাউস গ্যাস আছে তাদের সকলের অবদান 100%-এর মধ্যে যদি বিবেচনা করা যায়, তাহলে কার্বন ডাইঅক্সাইড একারই অবদান 52%-এর কাছাকাছি। তাহলে একারই অবদান 52%, বাকি যত গ্রিন হাউস গ্যাস আছে, মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অবদান হচ্ছে 50%-এর কাছে। তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাস কাকে বলা হয়? কার্বন ডাইঅক্সাইডকে। চলো 1.4, প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক, এটা গুণাঙ্ক কথা হবে, ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? তাহলে কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম? এখানে 4টে অপশন, এ লোহা, অপশন বি তামা, অপশন সি নিকেল, অপশন ডি ইনভার। কার প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম? অবশ্যই উত্তর হবে ইনভার। সেই জন্য ইনভারকে মিটার স্কেল তৈরি করতে ব্যবহার করা হয়। ওকে, মিটার স্কেল তৈরি করতে ইনভার ব্যবহৃত হয়। নাও কোয়েশ্চেন নাম্বার 1.34 হয়ে গেল। 1.5, প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এখানে অপশন এ এক্স রশ্মি, অপশন বি গামা রশ্মি, অপশন সি অবলোহিত রশ্মি, অপশন ডি অতিবেগুনি রশ্মি। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি অবলোহিত রশ্মি। কারণ এখানে যে 4টি রশ্মি দেওয়া আছে তাদের মধ্যে অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার থেকে তরঙ্গদৈর্ঘ্য কম অতিবেগুনি রশ্মি, তার থেকে কম এক্স রশ্মি, একদম সব থেকে কম হচ্ছে গামা রশ্মি। আবার কম্পাঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। হ্যাঁ, যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় তার কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে কম হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন 1.6, একটি পাতলা উত্তল লেন্সের 2f দূরে রাখলে, 2f দূরে রাখলে মানে এখানে হবে 2f দূরে বস্তু রাখলে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি হবে এ বি সি ডি। অপশন এ সদ অবশিষ্ট, অপশন বি সদ সমশিষ্য, অপশন সি অসদ অবশিষ্ট, অপশন ডি অসদ সমশিষ্য। উত্তর হবে অপশন এ। ওকে, এখানে কিন্তু একটা বক্স আছে, তোমাদের আমি মুখস্থ করতে বলেছিলাম। সেই বক্সে খুব বেশি তথ্য নেই। বস্তুকে অসীমে রাখলে কি হবে, বস্তুকে 2f দূরত্বে রাখলে কি হবে, বস্তুকে f দূরত্বে রাখলে কি হবে, অসীমে রাখলে কি হবে, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখলে কি হবে, আর ফোকাস দূরত্বে রাখলে কি হবে। এই তিনটে মনে রাখলেই হবে। ঠিক আছে, এই তিনটে কিন্তু মনে রেখো, প্রতিবিম্বের প্রকৃতি পরীক্ষায় কিন্তু আসে। এখানে হবে সদ অবশিষ্ট। নেক্সট কোয়েশ্চেন 1.7, কোন পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 120 কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা? এখানে একটা ফর্মুলা আছে, তোমরা জানো, কিউ সমান
সমান আইটি। এখানে তড়িৎ প্রবাহমাত্রা আই বের করতে বলেছে, তাহলে কিউ বাই টি। কিউ এখানে কত 120 কুলম, আর টি মিনিটে আছে, মিনিটে কোনো কাজ হয় না, তোমরা জানো সেকেন্ডে প্রকাশ করতে হয়। সেকেন্ডে প্রকাশ করলে কত সেকেন্ড হবে 120 সেকেন্ড, তাহলে 120 সেকেন্ড হলে কত অ্যাম্পিয়ার হচ্ছে 1 অ্যাম্পিয়ার। উত্তর হবে এখানে 1 অ্যাম্পিয়ার, তো কোনোটা নেই। যাই হোক, এটা তোমাদের পর্ষদের টেস্ট পেপারে কিন্তু অপশনগুলো এরকমই রয়েছে। অপশনে কোনো এখানে কোথাও একটা ভুল হয়েছে, কোনো উত্তরটা দেয়া নেই। সঠিক উত্তর অবশ্যই 1 অ্যাম্পিয়ার হবে, এখানে কোনো অপশনের সঙ্গে মিলছে না। এটা উত্তরটা জেনে রাখো, অবশ্যই আনসার হবে 1 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? কিউ 120 কুলম দেওয়া আছে, তোমরা দেখে নিও পেজটা বের করে। 120 কুলম, আর টাইম 2 মিনিট দেওয়া আছে, 2 মিনিট মানে 120 সেকেন্ড, তাহলে 120 1 হবে। বোঝা গেল ব্যাপারটা? এখানে অপশনের সঙ্গে মিলছে না, কিন্তু তোমরা মিলুক বা না মিলুক, তোমরা সঠিক উত্তরটা জেনে রাখো, এটা হবে 1 অ্যাম্পিয়ার। চলো নেক্সট 1.8। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো অপশন এ 9, অপশন বি 13, অপশন সি 18, অপশন ডি 19। উত্তর হবে অপশন সি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18টি শ্রেণী থাকে। ঠিক আছে, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে কটি ছিল? 9টি। তাহলে 9টি পরবর্তীকালে কটি হয়ে যায়? 18টি হয়ে যায়। ক্লিয়ার? যাই হোক, নেক্সট চলো 1.9। 1.9 কি বলছে? পরিবাহীর রোধ আর ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ও প্রবাহমাত্রার সম্পর্ক। জুলের সূত্রে আমরা কি জানি? জুলের সূত্রে আমরা এইচ এর সঙ্গে 3টে জিনিসের সম্পর্ক জানি, আই, আর আর টি। এখানে আর আর টি ধ্রুবক বলছে, তাহলে সেক্ষেত্রে জুলের প্রথম সূত্র আমরা দেখেছি, পরিবাহীতে উৎপন্ন তাপ আর প্রবাহমাত্রার সম্পর্ক হচ্ছে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, অর্থাৎ পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। কোথায় আছে এখানে? অপশন সি, এটা অপশন সি হবে। ওকে, অপশন সি। যাই হোক, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এখানে সি থাক বা ডি থাক বড় কথা নয়, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এটা হবে উত্তর। ক্লিয়ার? এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। নেক্সট 1.10। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো অপশন এ ইলেকট্রনের স্রোত, অপশন সি প্রোটনের স্রোত, অপশন বি নিউটনের স্রোত, অপশন সি প্রোটনের স্রোত, অপশন ডি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ ইলেকট্রনের স্রোত, কারণ আমরা জানি বিটা রশ্মি মানে নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রন কণার স্রোত। ক্লিয়ার? এটা আমরা জানি। আর আলফা কণা মানে এই প্রসঙ্গে একটু বলে দিই, 2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়নের সমতুল্য। ঠিক আছে, আর গামা রশ্মি মানে হচ্ছে এই যে এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলফা, বিটা, গামা তিনটেরই পরিচিতি তোমাদের একবারে বলে দিলাম। চলো নেক্সট দেখি। বলছে প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? অপশনে NaCl মানা হয়, অবশ্যই মানা হয়। অপশন বি LiH, অপশন সি KCl মানা হয়, অপশন সি CO মানা হয়। তাহলে মানা হয় না LiH। বহুবার তোমাদের এটা বলেছি, LiH মানে এখানে যেটা মানা হয় দ্বৈত পূর্তি, অর্থাৎ ডুপ্লেট। এখানে লিথিয়াম এবং হাইড্রোজেন উভয়েরই সর্ববহিস্থ কক্ষপথে 2টো করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, নিকটতম হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে, অতএব এর ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না, কিন্তু দ্বৈত নীতি মানা হয়। যাই হোক, অষ্টক নীতি মানা হয় না প্রশ্ন করেছে, সেক্ষেত্রে উত্তর হবে অপশন বি। 1.12। প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করে? অপশন এ গলিত NaCl, অপশন বি তরল HCl, অপশন সি কঠিন NaCl, অপশন ডি গ্লুকোজের জলীয় দ্রবণ। গ্লুকোজের জলীয় দ্রবণ করবে না, কারণ সমযোজী যৌগ, আয়ন উৎপন্ন করতে পারে না, এটা বাদ। কঠিন NaCl করবে না, কারণ ওখানে কঠিন NaCl Na+Cl- আয়নগুলো পরস্পর কম্প্যাক্ট হয়ে আছে, পরস্পরকে তীব্র আকর্ষণ বল দ্বারা ধরে রেখেছে, আয়ন উৎপন্ন করতে পারবে না। তরল HCl নয়, তরল HCl সমযোজী যৌগ, তরল HCl হবে না। এক্ষেত্রে জল উল্লেখ থাকলে তখন হতো, কারণ HCl এমন একটি সমযোজী যৌগ যেটা জলে দ্রবীভূত হলে আয়ন উৎপন্ন করে, তড়িৎ পরিবহন করে, তাহলে এটাও হবে না, তরল বলেছে। তাহলে হবে অবশ্যই গলিত NaCl, কারণ NaCl কে গলিত অবস্থায় আনলে ওর Na+ আর Cl- এর মধ্যে আকর্ষণ বল একটু কমে এবং আয়নগুলো একটু দূরে চলে যায়, পরস্পর থেকে দূরে চলে যায়, যে কারণে এরা এই নিজেদের ইন্ডিভিজুয়াল ক্ষমতা দেখাতে পারে, অর্থাৎ এরা তড়িৎ পরিবহন তখন করতে পারে। নাও 1.13। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে? খুব এখানে দেখো বর্ণ নিয়ে প্রশ্ন থাকে, ওখানে অজৈব রসায়নে 3-4টে একটু মনে রেখো। কপার সালফেটের জলীয় দ্রবণ, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ, নেসলার বিকারকের জলীয় দ্রবণ, এরকম বেশ কয়েকটা উদাহরণ থাকে। সেই উদাহরণের রঙের পরিবর্তনগুলো কিন্তু MCQতে দেখছি থাকছেই। চলো এটার উত্তর কি হবে বলে দিই। অবশ্যই উত্তর হবে অপশন সি গাঢ় নীল, কারণ এখানে কপার সালফেটের জলীয় দ্রবণের সঙ্গে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে একটা গাঢ় নীল বর্ণের জটিল যৌগ উৎপন্ন করে। চলো নেক্সট, আর দুটো MCQ রয়েছে। দেখো 1.14। প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? আমি তোমাদের বলেছিলাম যে মেন 4টে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, এই 4টের প্রধান আকরিকের নাম এবং সংকেত দুটোই মুখস্থ রেখো, কারণ কখনো কখনো নামও চাই, কখনো কখনো সংকেতও চাই। তাহলে এখানে জিঙ্ক ব্লেন্ডের সংকেত হবে অবশ্যই অপশন বি ZNS, কারণ আমরা জানি জিঙ্ক ব্লেন্ডের সংকেত হচ্ছে ZNS।
শেষ প্রশ্ন এমসিকিউ, প্রদত্ত কোনটি একটি অ্যালকোহল? আমরা কি জানি অ্যালকোহল মানে? আমরা কি জানি অ্যালকোহলে কার্যকরী মূলক কি থাকে? এটা আমাদের আমরা জানি, প্রত্যেকেই জানি যে অ্যালকোহলে কার্যকরী মূলক কি থাকে, অ্যাসিডে কি থাকে? অ্যালকোহলে কার্যকরী মূলক থাকে OH। এখন দেখো এর মধ্যে OH কোথায় আছে? এখানে OH নেই, ও আছে, ও, তার মানে এটা একটা ইথার, হবে না। এখানে CHO আছে, তার মানে এটা একটা অ্যালডিহাইড, হবে না। এখানে COOH আছে, তার মানে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটাও হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এটাই দেখো OH গ্রুপ আছে, তার মানে CH3CH2OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল। ক্লিয়ার? তাহলে 15টা এমসিকিউ আমি তোমাদের সলভ করে দিলাম, তোমরা নিজেরাও করো, দেখো যে কটি এমসিকিউ এর মধ্যে তোমরা নিজেরা করতে পারছো। খুব সুন্দর একটি পেজ, খুব সুন্দর সুন্দর এমসিকিউ দেখলাম, যেগুলো সাধারণত মাধ্যমিক পরীক্ষায় আসার মতন। চলো এবার গ্রুপ বিতে প্রবেশ করি আমরা। দেখো গ্রুপ বিতে 21টি অবজেক্টিভ প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। তোমরা জানো এখানে নানান ধরনের প্রশ্ন থাকবে, তো এখানে শূন্যস্থান থাকবে, সত্য মিথ্যা থাকবে, ম্যাচিং থাকবে, সরাসরি উত্তর থাকবে। চলো, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির বিকল্প, সেটা হচ্ছে বায়োগ্যাস। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি হতে পারে বায়োগ্যাস। ওকে, কারণ জীবাশ্ম জ্বালানি তো ক্রমশ কমে আসছে, তার বিকল্প তো ভাবতে হবে, সেটা অবশ্যই বায়োগ্যাস হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলো, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে মানে একটু নাক ঘুরিয়ে কথা বলা হলো। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে মানে তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাসের নাম করো। সাধারণত আমরা কি জানি, গ্রিন হাউস গ্যাসেরাই তো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। তাহলে যে কোনো একটা গ্যাসের নাম লিখে দাও। চলো লিখে দিই, কার্বন ডাইঅক্সাইড। কেউ যদি লিখতে পারো মিথেন, কোনো অসুবিধা নেই। কার্বন ডাইঅক্সাইড হতে পারে, মিথেন হতে পারে, একটি গ্যাস বলেছে, একটিই লিখবে, অতিরিক্ত লিখতে যাবে না, ঠিক আছে? তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোলবেট থেকে অবশ্যই মিথেন, এই জ্বালানি গ্যাসটি সংগ্রহ করা হয়। প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? মিথেন। তোমরা জানো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন। তাহলে কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস সংগ্রহ করা হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই উত্তর হবে মিথেন। নেক্সট কোয়েশ্চেনে চলো। দেখো, চার্লসের সূত্রে ধ্রুবক কি কি? 2.3 কোয়েশ্চেন। চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে, দুটো ধ্রুবক থাকে, এক হচ্ছে গ্যাসের ভর আর দুই হচ্ছে গ্যাসের চাপ। ঠিক আছে, এই দুটো হচ্ছে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি। চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কি কি? পরিবর্তনশীল রাশি হচ্ছে ভি এবং টি চার্লসের সূত্রে। ঠিক আছে, এবং এ প্রসঙ্গে একটা কথা বলে দিই তোমাদের, চার্লসের সূত্রের সঙ্গে বয়েলের সূত্রের কমন সাধারণ ধ্রুবক রাশি কোনটা? গ্যাসের ভর। বয়েলের সূত্রেও গ্যাসের ভর ধ্রুবক, চার্লসের সূত্রেও গ্যাসের ভর ধ্রুবক। চলো নেক্সট, সত্য না মিথ্যা লেখো। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। অবশ্যই তথ্যটি সত্য। কেন বলে দিই, দেখো, ক্যাপিটাল টি সমান সমান আমরা কি জানি? 273 প্লাস স্মল টি, অর্থাৎ পরম স্কেল কেলভিন স্কেলের তাপমাত্রা সমান সেলসিয়াস স্কেলের তাপমাত্রা প্লাস 273। এবার কেলভিন স্কেলের তাপমাত্রা যদি 1 বাড়ে, এটাও 1 বাড়বে, এটা যদি 10 কমে, এটাও 10 কমবে। বুঝতেই পারছো তাদের মধ্যে রিলেশন রয়েছে একটা। ক্যাপিটাল টি সমান 273 প্লাস টি, তাই অবশ্যই উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট 2.4 এর উত্তর চলো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। মনে রেখো, যে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই, গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মান যদি কখনো চাই, চাপ প্রসারণ গুণাঙ্ক, তার মানও কিন্তু 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। স্বাভাবিকভাবেই আয়তন প্রসারণ গুণাঙ্ক আর চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত হলো? 1:1। এটা মাথায় রেখো, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। একটু ফাস্ট বলছি তোমাদের এই কারণে, যেহেতু আমাদের পুরো পেজটা সলভ করতে হবে, সময় লাগবে, সেই জন্য। গলীয় দর্পণে মেরু বলতে কি বোঝায়? গলীয় দর্পণে মেরু, একটা গলীয় দর্পণ এঁকে ফেলি। চলো, এই যে একটা গলীয় দর্পণ এঁকে ফেললাম। এই যে গলীয় দর্পণটা, এটাকে তো এইটুকু আমরা আঁকলাম, এটাকে তো তোমরা পুরো বৃত্ত আকারে কল্পনা করতে পারো, তাই না? তাহলে এই গলীয় দর্পণের এই যে প্রধান অক্ষ, এই যে বিন্দুটা, এই জায়গাটাকে বলা হয় মেরু। বুঝতে পারলে ব্যাপারটা? এই জায়গাটাকে বলা হয় মেরু। অর্থাৎ বলতে পারি গলীয় দর্পণের প্রতিফলক তল, এটা তো প্রতিফলক তল তোমরা জানো। তাহলে প্রতিফলক তলের মধ্যবিন্দুকে, এক কথায় বললে প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। তাই তো হচ্ছে ব্যাপারটা, দেখো, তাই তো হচ্ছে, এটা প্রতিফলক তল, এর মধ্যবিন্দুকে কি বলা হচ্ছে? মেরু বলা হচ্ছে। নেক্সট, অবতল দর্পণের দুটি ব্যবহার লেখো। অবতল দর্পণের দুটি ব্যবহার, একটি হচ্ছে অবশ্যই দন্ত চিকিৎসকের দর্পণ,
এই জায়গাটা তোমাদের আমি পড়ে রাখতে বলেছি, কারণ এই অবতল দর্পণ ও উত্তল দর্পণের ব্যবহার কিন্তু খুব ইম্পর্টেন্ট। দন্ত চিকিৎসকের দর্পণ, আর 2 নম্বর অবশ্যই গাড়ির হেডলাইটের দর্পণ। গাড়ির হেডলাইটের দর্পণও লিখতে পারো, দাড়ি কামানোর দর্পণও লিখতে পারো, যা খুশি। বোঝা গেল ব্যাপারটা? এই দুটো কিন্তু অবতল দর্পণ হিসেবে ব্যবহৃত হয়। দন্ত চিকিৎসকের দর্পণ, দাড়ি কামানোর দর্পণ হতে পারে, ওকে, গাড়ির হেডলাইটের, মোটর গাড়ির হেডলাইটের দর্পণ হতে পারে, দুটো। নেক্সট 2.6, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত? এটা তোমাদের বহুবার শেখানো হয়েছে। কৌণিক চ্যুতি কি বের করতে হয়? যেটা আপতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে যেটা বড় হবে তার থেকে ছোটটা বিয়োগ করে দাও, 1 সেকেন্ড লাগে। তাহলে এখানে 45 থেকে আমরা 30 বাদ দিয়ে দেবো, তাহলে চ্যুতি কোণ কত ডিগ্রি হলো? 15 ডিগ্রি। ক্লিয়ার? কিচ্ছু না, খুব সহজ। দেখে নাও, দুটো কোণ দেওয়া থাকবে, দুটোকে বিয়োগ করে দেবে, চ্যুতি কোণ বেরিয়ে যাবে। নাও 2.7 কি বলছে? উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? দেখো, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কমে যায়, অর্থাৎ হ্রাস পায়। এটা মনে রেখো। সাধারণত উষ্ণতা বৃদ্ধি পেলে সাধারণ পরিবাহীর কি হয়? সাধারণ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধও বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটে। উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কমে যায়। যদি এটা গ্রাফের মাধ্যমে দেখাই, তাহলে কি দেখাবো? গ্রাফের মধ্যে যদি মাধ্যমে দেখালে, এটাকে যদি রোধ দিয়ে এটাকে যদি উষ্ণতা দিই, তাহলে দেখবো উষ্ণতা যত বাড়ছে তত রোধ আস্তে আস্তে এরকম ভাবে কমে যাচ্ছে। ওকে, রোধ কমে যাচ্ছে। ক্লিয়ার? এটা মনে রেখো। এক্ষেত্রে যদি উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায় এমন একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও যদি দেয়, তাহলে সেক্ষেত্রে তোমরা লিখতে পারো সিলিকন, জার্মেনিয়াম, এরকম যে কোনো একটা লিখে দিতে পারো, কারণ এরা অর্ধপরিবাহী। ক্লিয়ার? নেক্সট চলো, দেখো, জাস্ট এই কথাটা বললাম তোমাদের আমি। একটি অর্ধপরিবাহীর নাম লেখো, ওই প্রশ্নটাই চলে এলো। একটি অর্ধপরিবাহীর নাম কি হতে পারে? একটি অর্ধপরিবাহীর নাম হতে পারে সিলিকন হতে পারে। আমি এখানে অথবা দিয়ে লিখলাম বটে, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু তোমরা এইভাবে লিখবে না। তোমাদের একটা চাওয়া হয়েছে, সুন্দর করে কনফিডেন্টলি একটা লিখে দেবে, যেটার ব্যাপারে তোমার কনফিডেন্স থাকবে সেইটা উত্তর লিখবে। এরকম একাধিক লিখবে না, কারণ টু দ্য পয়েন্ট উত্তর লিখতে বলা হয়। নাও কোয়েশ্চেন নাম্বার 2.8, ডাইনামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, তোমাকে একটা পার্ট বলাই আছে, এই পার্টটা না বললে আবার অনেক স্টুডেন্টের কনফিউশন তৈরি হতো। ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট 2.9, নক্ষত্রদের বিপুল শক্তির উৎস কি? নক্ষত্রদের বিপুল শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, কারণ তোমরা জানো 2 ধরনের নিউক্লিয় বিক্রিয়া আছে, একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া আর একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। সূর্য ও অন্যান্য নক্ষত্রদের শক্তির বিপুল উৎস কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, কারণ এখানে এই বিপুল শক্তির পেছনে সমীকরণটা কি, রহস্যটা কি? ই সমান আইনস্টাইনের ইকুয়ালস টু এমসি স্কোয়ার। আইনস্টাইনের ইকুয়ালস টু এমসি স্কোয়ার সমীকরণ অনুযায়ী কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়, সেই কিছু পরিমাণ ভর হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ক্রিয়েট করে। ক্লিয়ার? চলো নেক্সট 2.10, তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি লেখো। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ভালো করে দেখো, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এইটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক লেখো। এই প্রশ্নটাও দেখবে টেস্ট পেপারে অনেক জায়গায় থাকে, তাই এটা মুখস্থ করে দেখো। চলো নেক্সট প্রশ্ন দেখি। এবার তোমাদের সামনে চলে এসছে ম্যাচিং। এই ম্যাচিং এর 4টে নম্বর খুব সহজেই তোলা যায়, তোমাদের আমি আগাগোড়া যে কথাটা বলি। চলো, একটি সন্ধিগত মৌল, একটি ইউরেনিয়ামোত্তর মৌল থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করে, ধাতু সংকর কার সাথে উপস্থিত? কি কি হবে দেখো, একটি সন্ধিগত মৌল নিকেল, দেখতেই পাচ্ছ অপশন বি এখানে দিলাম, তাহলে এটা হয়ে গেল। একটি ইউরেনিয়ামোত্তর মৌল মানে ইউরেনিয়ামের পরবর্তী মৌল আর কি, ইউরেনিয়ামের পরবর্তী মৌল প্লুটোনিয়াম, তাহলে এইটা হয়ে যাবে ডি। থার্মিট পদ্ধতিতে বিজারিত করা মানে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, তোমরা জানো থার্মিট পদ্ধতিতে এ। আর ধাতু সংকর কার সাথে কি থাকে? টিন থাকে, তাহলে এটার উত্তর হলো বিডিএসি, অপশন হলো বিডিএসি। ওকে, সন্ধিগত মৌল হচ্ছে নিকেল। ক্লিয়ার? নিকেল। একটু ইউরেনিয়ামোত্তর মৌল প্লুটোনিয়াম, থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করে কে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম বিজারক হিসেবে ব্যবহৃত হয় থার্মিট পদ্ধতিতে। আর ধাতু সংকর কার সাথে উপস্থিত? কি কার সাথে উপস্থিত? টিন, সি। ক্লিয়ার? তাহলে ম্যাচিংটা হয়ে গেল। এই ম্যাচিংটা কিন্তু খুব সুন্দর করে করো, কারণ এখানে 4টে নম্বর খুব অল্প সময়ের মধ্যে পাওয়া যায়। চলো নেক্সট দেখি। আচ্ছা, এবার দেখো N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করতে হবে। লুইস ডট চিত্র, তার আগে তোমাদের একটা কথা লিখে দিই। দেখো, N পরমাণুর, কারণ জানো লুইস ডট আঁকতে গেলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন জানতে হয়। N পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি আগে জানি।
ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,5। কেন বলো তো? নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, তাহলে 7 হলে ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,5। কে কক্ষপথে 2 আর এল কক্ষপথে 5টা। বেশ, তাহলে নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন পরমাণু লিখছি, 1 2 3 4 5, সর্ববিস্ত কক্ষপথের লাগে। আবার আরো একটা নাইট্রোজেন লিখছি, 1 2 3 4 5, দুটো নাইট্রোজেন পরমাণু। এবার এরা যখন বন্ধন করবে, বন্ধনে অংশগ্রহণ করবে বা বন্ধন ক্রিয়েট করবে, তাদের উদ্দেশ্যটা তো থাকবে। উদ্দেশ্যটা কি? অষ্টক পূর্তি। তাই এরও সর্ববিস্ত কক্ষপথে যেন 8টা থাকে, এরও সর্ববিস্ত কক্ষপথে যেন 8টা থাকে। এখন আছে কটা? 5টা। এরা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করলো। কিরকম? এও 3টে দিল, 1 2 3, এও 3টে দিল, 1 2 3। এবার দেখো, ভালো করে বোঝো, এই দেখো, তাহলে 5টার মধ্যে 3টে দিয়েছে, মানে এখনো 2টো আছে। এরও 5টার মধ্যে 3টে দিয়েছে, 2টো আছে। এবার একটু দেখো তো, এই যে মাঝের 6টা ইলেকট্রন, এর 3টে ওর 3টে দিয়ে যে 6টা ইলেকট্রন, সে তখন এই নাইট্রোজেন নিজের বলে মনে করবে, এই নাইট্রোজেনের নিজের বলে মনে করবে। এখন কাউন্ট করো তো, নাইট্রোজেনের 2টো আর এই 6টা, 8টা। তাহলে এই নাইট্রোজেনের 8টা হলো, আবার এই নাইট্রোজেনের 2টো আর এই 6টা, 8টা হলো। তাহলে উভয় নাইট্রোজেন, এইটাকে লিখবো আমরা কিভাবে? N ট্রিপল বন্ড N। উভয় নাইট্রোজেন সমযোজী ত্রিবন্ধন গঠন করে সুস্থিত হলো আগের থেকে, তাই না? পারমাণবিক অবস্থায় তো 5টা ছিল, অস্থির অবস্থায় ছিল। যেই সর্ববিস্ত কক্ষপথে এদের প্রত্যেকের 8টা হয়ে গেল, তাহলে নাইট্রোজেন N2 কি হলো? পারমাণবিক অবস্থা থেকে আণবিক অবস্থায় কি হলো? সুস্থিত হলো। নেক্সট চলো 2.13। তড়িৎ বিশ্লেষণ কোন প্রকার তড়িৎ প্রবাহ করা হয়? কোন প্রকারে তড়িৎ প্রবাহে করা হয়? অবশ্যই উত্তর হবে সমপ্রবাহ বা ডিসি। সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। ওকে, এসি কারেন্ট ব্যবহার করা কোনোভাবেই যাবে না, তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ঘটবেই না। অথবা জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি পাওয়া যায়? আমি তোমাদের আগেও বলেছি, জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে, এটা মনে রেখো, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। যদিও উত্তর লিখতে গেলে কিন্তু এরকম লিখবে না, উত্তরটা লিখে দিই। উত্তর কি লিখবে? জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। ব্যাস, টু দ্য পয়েন্ট, হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এইটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য একটু এক্সট্রা লিখছি, এত কিছু লাগে না তোমাদের, ঠিক আছে? এখানে যেমন এসি তড়িৎ ব্যবহার করা হয় না, এটা তোমার উত্তরের অংশ নয়। তাহলে হাইড্রোজেন গ্যাস পেয়ে যায়, ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, তামার চামচের উপর রূপার তড়িৎ লেপন করতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? আচ্ছা, অ্যানোড হিসেবে কি ব্যবহার করে? এটা ব্যাপার হচ্ছে তামার চামচ, তার উপরে কার প্রলেপ দেব? রূপার প্রলেপ দেব, তার উপরে রূপার প্রলেপ দেব। এটা বহুবার তোমাদের বোঝানো হয়েছে যে যার উপর প্রলেপ দেব তাকে কি হিসেবে ব্যবহৃত করতে হয়, আর যার প্রলেপ দেব সেটাকে কি হিসেবে ব্যবহার করতে হয়। সঠিক উত্তরটি হবে, যে আরো একবার জেনে নাও। দেখো, যার উপর প্রলেপ দেব সেটা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, আর যার প্রলেপ দেব সেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে এখানে দেখো রূপার তড়িৎ লেপন করছি, কার উপর? তামার চামচের উপর। তাহলে উত্তরটা কি হবে? পরীক্ষার খাতায় উত্তর লিখবে কি? তড়িৎ লেপন করতে অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? রূপা। ব্যাস, রূপাকে কি হিসেবে ব্যবহার করব? রূপাকে অ্যানোড হিসাবে ব্যবহার করব। ওকে, মনে রেখো কিন্তু এটা অনেক সময় গুলিয়ে যায়, ব্যবহার করব। ক্লিয়ার? বোঝা গেল? এখানে এটা যে বোঝালাম তোমাদের, আর উত্তর কিন্তু এটা। যার উপর তড়িৎ লেপন করবো সেটাকে সবসময় ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হয়, আর যার প্রলেপ দেব সেটাকে সবসময় অ্যানোড হিসেবে ব্যবহার করতে হয়। নাও 2.15, একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। একটি সমযোজী তরল পদার্থ অবশ্যই জল, অবশ্যই জল, কারণ জল একটি সমযোজী যৌগ আর সেটা তরল অবস্থায় থাকে। তাই সমযোজী এবং তরল পদার্থ অবশ্যই জল। ক্লিয়ার? নেক্সট চলো, দেখো প্রশ্নটা কি করছে, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কি? সরাসরি উত্তরটা আগে লিখে দিই। সরাসরি উত্তর হবে, সংকেত চেয়েছে, উত্তর লিখে দাও FeOH3। এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই, এটুকু লিখলেই কিন্তু তুমি 1-এ 1 পাবে। এইবার অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে তোমাদের একটু কথা বুঝিয়ে দিই। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ দ্যাট ইজ NH4OH যোগ করলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে বাদামি বর্ণের, হালকা বাদামি বর্ণের, এই বর্ণগুলোও মনে রেখো, এটাও নিয়েও প্রশ্ন হয় অনেক সময়, হালকা বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়ে। অথবা চলে যাও লাইকার অ্যামোনিয়া কাকে বলে। 35% অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলে লাইকার অ্যামোনিয়া। ওকে,
মনে রেখো, এটা এই এক লাইন মুখস্থ রেখো। 35%। অনেক সময় প্রশ্ন আসে তোমাদের অ্যামোনিয়ায়, লাইকার অ্যামোনিয়ায় কত শতাংশ অ্যামোনিয়া থাকে, উত্তর কি হবে? 35%। ওকে, নেক্সট 2.17 প্রদত্ত যৌগটির আইইউপিএসি নাম লেখো। ভালো করে দেখো, CH3 CH2 CHO, তাহলে আমি তোমাদের শিখিয়েছি CH3 CH2 CHO, কার্বন দেখে নাম আগে আমি তোমাদের শিখিয়েছি নাম প্লাস টাইটেল, নাম প্লাস পদবী। নাম কি দিয়ে হয়? নাম হচ্ছে কার্বনের সংখ্যা দিয়ে হয়, 3টে কার্বন, মিথ প্রোপ, তাহলে নাম কি হয়ে গেল? নাম হয়ে গেল প্রোপ। আর দেখো তারপর টাইটেল কি দিয়ে হয়? কার্যকরী মূলক অনুযায়ী। এখানে CHO গ্রুপ আছে, CHO গ্রুপ থাকলে কি যোগ হয়? CHO গ্রুপ থাকলে আনাইল কথাটা যোগ হয়, প্রোপ প্লাস আনাইল, তাহলে দুটো একত্রিত করলে কি নাম হবে? দুটো একত্রিত করলে নাম হবে প্রোপানল। ওকে, তাহলে CH3 CH2 CHO যৌগের আইইউপিএসি নাম কি হলো? প্রোপানল। ক্লিয়ার? এইগুলো তোমাদের আমি বোঝালাম। মূল উত্তর কোনটুকু বলো তো? মূল উত্তর হচ্ছে এইটুকু। প্রতিটা ক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো যে পরীক্ষার খাতায় তোমরা কতটুকু লিখবে। এটা তো তোমাদের রাফ ওয়ার্ক, এটা তোমাদের আমি শেখালাম, এটা তো অত কিছু লেখার দরকার নেই, তোমরা উত্তরটা লিখবে প্রোপানল। নেক্সট চলো, নেক্সট দেখো 2.18 পিভিসির মনোমারের নাম কি? পিভিসির মনোমারের নাম হচ্ছে সরাসরি উত্তর ভিনাইল ক্লোরাইড। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, আর পিভিসির মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ওকে, নেক্সট। অথবা CH3 CH2OH এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো। আচ্ছা, এটা বুঝিয়ে দিই। গঠন সংকেত হচ্ছে CH3 CH2OH এর গঠন সংকেত CH3O CH3। ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে কার্বন কটা? একটা, দুটো। এখানেও দেখো কার্বন একটা, দুটো। এখানে হাইড্রোজেন দেখো 3 4 5 6, এখানে দেখো হাইড্রোজেন 3 আর 3 6, একটা অক্সিজেন। ব্যাস, তাহলে CH3 CH2OH এর সমবায় হচ্ছে এইটা, এটা হচ্ছে ইথানল, এটা ইথানল। আর এটা কি? এটা হচ্ছে এটাকে কি বলে? এটাকে বলে ডাইমিথাইল ইথার। তোমরা জানো ইথানল এবং ডাইমিথাইল ইথার পরস্পরের কি ঘটিত সমবায়? বলতে পারবে তোমরা কি ঘটিত সমবায়? আমি কিন্তু আগের দিনই অর্গানিক কেমিস্ট্রির ওখানে বুঝিয়েছি তোমাদের, আমি ওয়ান শটের যে লাইভ নিয়েছিলাম সেখানে বুঝিয়েছি। এখানে দেখো OH আর O দুটো কার্যকরীমূলকটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাই এরা পরস্পরের কার্যকরীমূলক গঠিত সমবায়। ওকে, কি চেয়েছে? গঠন সংকেত চেয়েছে। ব্যাস, তাহলে এটুকু দেবো, এটুকু দিলেই আমি একে এক পেয়ে যাব। ক্লিয়ার? নেক্সট চলো, আমরা ঢুকে গেলাম গ্রুপ সিতে। এখানে 9টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর থাকে, তোমরা জানো। খুব বেশি বড় করে লেখার দরকার নেই, ছোট ছোট করে লিখবো। চলো দেখি কিভাবে লিখতে হয়, দেখিয়ে দিচ্ছি। বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হলে কি কি কাজ করতে হবে আমাদের? সরাসরি উত্তর লিখবে। বিশ্ব উষ্ণায়ন রোধ করতে গেলে দুটো কাজ আমি এখানে প্রস্তাব করতেই পারি, তোমরা নিজেদের মতন করে লিখতে পারো। আমার যেটা মনে আসছে এই মুহূর্তে সেটা হচ্ছে, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে এবং অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার বাড়াতে হবে। অপ্রচলিত শক্তি উৎস মানে জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি বাড়াতে হবে। আর জীবাশ্ম জ্বালানি মানে পেট্রোলিয়াম, কয়লা, এদের ব্যবহার কমাতে হবে। আর 2 নম্বর যেটা আমার মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা বৃক্ষরোপণ করতে হবে। ব্যাস, এরকম দুটো পয়েন্ট লিখলেই 2 নম্বর পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সুন্দর সুন্দর দুটো পয়েন্ট লিখে দেবে। তার মানে এই নয় যে বিরাট বড় একটা নোট লিখতে হবে, তা নয় কিন্তু। সুন্দর টু দা পয়েন্ট করে সুন্দর করে উত্তরগুলো লিখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হয়। চলো, এখানে একটা অঙ্ক দিয়েছে। অঙ্কটা বলছে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? দেখো ভালো করে খেয়াল করো, এখানে যেহেতু অপরিবর্তিত উষ্ণতায় বলেছে, তাহলে বুঝতেই পারছো এখানে কোন সূত্র অ্যাপ্লিকেবল হবে? বয়েলের সূত্র। এইটা তোমাদের আমি আগাগোড়া বলেছি যে এটা দেখে নেবে যে কি ধ্রুবক থাকছে, এখানে উষ্ণতা ধ্রুবক থাকছে নাকি চাপ ধ্রুবক থাকছে। যেহেতু উষ্ণতা ধ্রুবক, তাহলে বয়েলের সূত্র। বয়েলের সূত্রের ফর্মুলাটা হচ্ছে P1V1 = P2V2। এবার P1 V1 চারটের মধ্যে 3টে নিশ্চয়ই দেওয়া আছে। দেখো গ্যাসের আয়তন 52 মিটার কিউব, তার মানে আমি ধরে নিতে পারি V1 = কত? V1 = 52 মিটার কিউব। আর P1 = কত? যেহেতু এসটিপি বলেছে আর এখানে যেহেতু চাপটা সেন্টিমিটার এইচজিতে প্রকাশ করেছে, তাহলে আমি ধরে নিতে পারি 760 সেন্টিমিটার এইচজি এসটিপিতে, তাই না? এসটিপিতে তো আমরা তাই জানি। আচ্ছা, P2 কত? P2
P2 হচ্ছে এখানে দেখো 104 সেন্টিমিটার এইচজি বলেই দিয়েছে, বের করতে হবে কি V2 জানি না, তাহলে বসিয়ে দাও সব। তাহলে P1 760 ইন্টু 52 সমান 104 ইন্টু V2, সুতরাং V2 সমান সমান কত 760 ইন্টু 52 বাই 104, তাহলে 2 দিয়ে কেটে গেল, 760 বাই 2 মানে 3 দুগুণে 6, 1 6 8 দুগুণে 16, 380, তাহলে 380 কি মিটার কিউব। ওকে, যেহেতু এটাও মিটার কিউব দিয়ে আছে তাহলে এটাও মিটার কিউব দিয়ে হবে, সুতরাং V2 নির্ণেয় আয়তন কত 380 মিটার কিউব। বোঝা গেল ব্যাপারটা? অঙ্কটা বুঝতে পারলে গেল। আচ্ছা, অঙ্কটা যে ঠিক হলো এটা বুঝবে কি করে, একটা জিনিস দেখো ভালো করে, দেখো দেখো চাপ যখন 760 ছিল তখন আয়তন 52, যখন চাপ হয়ে গেল 104 মানে চাপ কমে গেল। এবার তোমরা কি জানো, চাপ কমে গেলে আয়তন কি হয়, বেড়ে যায়, দেখো বেড়ে গেছে। বোঝা গেল? এইভাবে বুঝবে যে আমার উত্তরটা ঠিক আছে। অনেক সময় যে উত্তর বেরোয় অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না, একটা বিদঘুটে উত্তর বেরোয়, অর্থাৎ উত্তর দেখলেও অনেক সময় না আন্দাজ করা যায় যে আমার অঙ্কটা হলো কি হলো না। অ্যাবনর্মাল একটা ডিজিট বেরোলেই বোঝা যায় অঙ্কটা মনে হয় হলো না, উত্তরটা বেরোলো না। সেই হিসাবে একটা সবসময় দেখে নেবে, যে ট্যালি করে নেবে যে তোমার উত্তরটা বেরোলো সেটা ঠিক কিনা। চলো নেক্সট দেখি। আরও একটা অঙ্ক দেখো, 4 ATM চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? আমি তোমাদের বলেছিলাম এই রকম যখন এই গ্রাম দিয়ে যখন কোনো গ্যাসের অঙ্ক আসবে সঙ্গে সঙ্গে তোমরা যে সমীকরণটা ব্যবহার করবে সেটা হচ্ছে PV সমান সমান nRT। আমি তোমাদের আগেও বলেছি। তাহলে P এখানে কত 4 ATM। এবার দেখে নাও, যেহেতু আর এর মানটা এখানে লিটার অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, তাহলে তোমাকে কিন্তু দেখে নিতে হবে P আর V, Pটা অ্যাটমসফিয়ারে আছে এবং ভিটা লিটারে আছে কিনা দেখে নিতে হবে। তো চলো কি কি দেওয়া আছে দেখে নি। পি সমান সমান কত দেওয়া আছে লিখে নাও আগে, তাহলে তোমার সুবিধা হবে 4 ATM। ভি কত, ভিটাই তো জানি না, ভিটাই বের করতে হবে। আচ্ছা, এন কত, এন মানে মোল সংখ্যা, মোল সংখ্যা মানে আমরা কি জানি W/M, অর্থাৎ গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ওজন। গ্যাসের ভর এখানে বলে দিয়েছে 8 গ্রাম, 8, আর হাইড্রোজেনের আণবিক ওজন আমরা কত জানি 2, ব্যাস, তাহলে 2/8 4 বেরিয়ে গেল, এন এর মান 4 বেরিয়ে গেল। আর অলরেডি তোমাকে দিয়ে দেওয়া হয়েছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোলিমিটার কেলভিন ইনভার্স, এর এককটা আর লিখলাম না। আর টি কত, টি দেখো বলছে কত 300 কেলভিন উষ্ণতা, তোমাকে 300 কেলভিনেও বের করে দিয়েছে, তোমাকে খাটতেও হচ্ছে না, অনেক সময় সেলসিয়াসে দেয়। এবার বাকিটা বসিয়ে দাও, তাহলে 4 ইন্টু ভি সমান 4 ইন্টু 0.082 ইন্টু 300, ব্যাস সব বসিয়ে দিলাম। তাহলে ভি সমান সমান 4 ইন্টু 0.082 ইন্টু 300 ডিভাইডেড বাই 4, তাহলে 4 কেটে গেল। তাহলে 300কে 0.082 দিয়ে গুণ করলে কত উত্তর হবে? উত্তর হচ্ছে 24.6। আমি গুণ করে নিলাম 24.6। এবার ভি আয়তন কিসে বেরোবে, যেহেতু লিটার অ্যাটমসফিয়ার আছে অবশ্যই লিটারে বেরোবে, অবশ্যই লিটারে বেরোবে, ব্যাস বেরিয়ে গেল ভি সমান 24.6। বোঝা গেল অঙ্কটা? বুঝতে পারলে? এই রকম যখনই গ্রাম দিয়ে অঙ্ক বেরোবে আর দেওয়া থাকবে তখনই বুঝবে পিভি সমান সমান nRT দিয়ে অঙ্কটা সলভ করতে হবে। ক্লিয়ার? সব বুঝিয়ে দিলাম আমি। অনেক সময় এমন থাকতে পারে এই এটিএম চাপটা এটিএমে না দিয়ে সেন্টিমিটারে দেওয়া থাকলো, ধরো তোমাকে এখানে বলা থাকলো 560 সেন্টিমিটার চাপে, তখন কিন্তু তোমাকে এই 560 সেন্টিমিটারটা এটিএমে কনভার্ট করে নিতে হবে। কিভাবে একটু দেখিয়ে দিই, এটা জানা দরকার তোমাদের। 560কে জাস্ট কি করবে জানো, 760 দিয়ে ভাগ করে দেবে, সেটা এটিএমে বেরিয়ে যাবে। কারণ জানি আমরা 1 এটিএম সমান সমান 760 সেন্টিমিটার এইচজি। ক্লিয়ার? যা অন্য কিছুতে দেয়া থাকলে সেন্টিমিটার এমএমএইচজি, সেন্টিমিটার এইচজি বা এমএমএইচজিতে দেয়া থাকলে 760 দিয়ে ভাগ করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, একই রকমভাবে আয়তনটা অনেক সময় দেয়া থাকে, আণবিক ওজন বের করতে পারলে আয়তনও কিন্তু অনেক সময় দেখবে লিটার না দিয়ে সিসিতে দেয়া থাকে। ধরো তোমাকে বললো 700 সিসি, তাহলে 700 সিসিকে 1000 দিয়ে ভাগ করবে, তাহলে তো সেটা লিটারে বেরিয়ে আসবে। এগুলো সব মোটামুটি বলে দিলাম, ঠিক আছে? এইগুলো মাথায় রাখতে হয় সব সময়, যে তোমার এরকমভাবে অ্যাটমসফিয়ারে দিয়ে দেবে, কেলভিনে দিয়ে দেবে, আয়তন লিটারে দিয়ে দেবে, নাও দিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো 3.3-তে কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? দেখো এই প্রশ্নটা আগে উত্তরটা আমি লিখে নিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো আমি সুন্দর করে লিখে দিলাম যে কোনো উত্তল লেন্সের কোনো পৃষ্ঠে আলোকরশ্মি যদি এমনভাবে আপতিত হয় যে অপর পৃষ্ঠ থেকে প্রতিসৃত হওয়ার সময় সেটা আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়, তবে ওই রশ্মি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ওই লেন্সের আলোক কেন্দ্র।
এটা হচ্ছে সংজ্ঞা। এবার তোমাদের আমি সুন্দর করে একটু ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, চলো। ধরো এটা উত্তল লেন্স, এটা লেন্সের প্রধান অক্ষ, বেশ ভালো করে বোঝো। এবার 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 কোনো আলোকরশ্মি ধরো এইভাবে এসে আপতিত হয়েছে, এই লেন্সের এই পৃষ্ঠে এসে এইভাবে আপতিত হলো। এবার এই রশ্মিটা, আলোক রশ্মিটা এইভাবে আপতিত হলো, লেন্সের মধ্যে দিয়ে গেল অপর পৃষ্ঠে, গিয়ে অপর পৃষ্ঠ থেকে প্রতিসৃত হলো। ভালো করে দেখো, এই যে প্রতিসৃত হলো। এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে আপতিত রশ্মি আর এই যে প্রতিসৃত রশ্মি পরস্পর দেখো দুটো সমান্তরাল, পরস্পর দেখো সমান্তরাল। ভালো করে দেখো, এই দুটো রশ্মি কিন্তু পরস্পর সমান্তরাল হচ্ছে না। দেখো এইটা এইভাবে এলো, দিয়ে এরম বেঁকে গেল, দিয়ে আবার এইভাবে বেঁকে চলে গেল। তাহলে এই রশ্মিটা আর এই রশ্মিটা পরস্পরের প্যারালাল না? প্যারালাল। তাহলে তখন বলছে যদি এমন ঘটনা ঘটে, তখন ওই রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময়, লেন্সের, এটা তো প্রধান অক্ষ, তোমরা জানো এইটাকে কি বলে? প্রধান অক্ষ বলে। ওই রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটাকে কি বলে? আলোককেন্দ্র। দেখো তো বুঝতে পারলে কি না? বুঝতে পারলে কি? কোনো, আবার লাস্ট বার বলে দিই, কোনো উত্তল লেন্সে কোনো একটা পৃষ্ঠে আলোকরশ্মি যদি এমনভাবে এসে আপতিত হয় যে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে অপর পৃষ্ঠ থেকে প্রতিসৃত হওয়ার সময় সেই প্রতিসৃত রশ্মিটা আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়, তখন ওই আপতিত রশ্মি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলে আলোককেন্দ্র। ক্লিয়ার? ধরো এইটা একটা উত্তল লেন্স, এবার এখানে একটা আলোক রশ্মি এসে এইভাবে পড়েছে, লেন্সের মধ্যে যাওয়ার পর এইভাবে বেরিয়ে গেল। এইবার দেখো তো এই রশ্মিটা আর এই রশ্মিটা কি পরস্পর প্যারালাল, সমান্তরাল? নিশ্চয়ই নয়। তাহলে এক্ষেত্রে কিন্তু আলোককেন্দ্র কনসেপ্ট কার্যকরী হবে না, এক্ষেত্রে হবে। বোঝা গেল? নেক্সট চলো পরের প্রশ্ন দেখো। অথবাই খুব সুন্দর একটি প্রশ্ন, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? ঠিক একই রকমভাবে এটারও উত্তর একটু লিখে নিই তোমাদের সময় বাঁচানোর জন্য, তারপর আমি তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। চলো দেখো, সুন্দর করে লিখে নিলাম আমি, তোমরা স্ক্রিনশট নিয়ে উত্তরটা লিখে নিও। এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি, এরকম লিখলে কিন্তু 2 পাবেই তোমরা। চলো সুন্দর করে দেখো, বুঝিয়ে দিচ্ছি। বিজ্ঞানী র্যালের সমীকরণ অনুযায়ী I প্রপোর্শনাল টু 1/λ⁴। I মানে বিক্ষেপণের মাত্রা, বিক্ষিপ্ত বিক্ষেপণের মাত্রা প্রপোর্শনাল টু 1/λ⁴। তাহলে দেখতেই পাচ্ছ বিক্ষেপণটা তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার তরঙ্গদৈর্ঘ্য কম হয় তার বিক্ষেপণ বেশি হয়। এবার দিনের বেলায় যখন সূর্যরশ্মি বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসে, তখন বায়ুর মধ্যে থাকা কণাগুলি দ্বারা নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়। কেন নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়? কারণ নীল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কম, তাহলে তরঙ্গদৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ বেশি হবে। তাছাড়া নীল বর্ণের প্রতি আমাদের চোখ বেশি সংবেদনশীল, তাই দিনের বেলায় নীল বর্ণের আলোটা কি করে? বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। বিক্ষিপ্ত হয়ে যেহেতু প্রচুর পরিমাণে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের চোখে এসে পড়ে, তাই আমরা আকাশকে নীল দেখি। সুন্দর ছবি এঁকেও আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরকম তথ্য লিখবে, এরকম তথ্য লিখে একটা সুন্দর করে এরকম একটা ছবি এঁকে দেবে, বেশি সময় লাগবে না, এরকম ছবি আঁকতে বেশি সময় লাগে না। তাহলে তোমার নোটটা খুব সুন্দর নোট হবে। বোঝা গেল? ব্যাপারটা বুঝতে পারলে তো? দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন বুঝিয়ে দিলাম তোমাদের। চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট 3.4 একটা প্রশ্ন আছে দেখো, ভাস্বর বাতির তুলনায় LED বাতি ব্যবহারে 2টি সুবিধা লেখো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্ন। দেখো, ভাস্বর বাতির তুলনায় LED বাতি ব্যবহারে 2টি সুবিধা লিখছি। প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে দক্ষতা। প্রথম যেটা লিখবো, পয়েন্ট দেব, সেটা দক্ষতা। সবসময় পয়েন্ট করে লেখার চেষ্টা করবে, দক্ষতা। এলইডি বাতির দক্ষতা ভাস্বর বাতির তুলনায় অনেক বেশি, ভাস্বর বাতির তুলনায় অনেক বেশি। ওকে, 1 নম্বর পয়েন্ট। যেমন একটা কথা এ প্রসঙ্গে বলে দিই, ভাস্বর বাতিতে 85% শক্তি কি করে? 85% শক্তি কি উৎপন্ন করে? তাপ শক্তি উৎপাদনের ফলে নষ্ট হয়, তাপ শক্তি উৎপাদন করে 85%। ওকে, তাহলে আলো পাচ্ছি কিন্তু খুব কম পার্সেন্টেজ থেকে, মাত্র 15% থেকে আলো পাচ্ছি। সেখানে দেখো LED বাতি কিন্তু উল্টো দিকে 85% শক্তি বাঁচায়, 85% শক্তি বাঁচায়। এটা জাস্ট তোমার এটুকু না লিখলেও হবে। LED বাতির দক্ষতা ভাস্বর বাতির তুলনায় অনেক বেশি। দক্ষতা মানে আমি যে জিনিসটা দিলাম, যে শক্তি দিলাম, আমি যে শক্তি ব্যবহার করলাম তার মধ্যে, সে তার কতটা ব্যবহার করছে, কতটা নষ্ট করছে, সেইটাই তো দক্ষতা। LED বাতি কিন্তু খুব কম পরিমাণে তড়িৎ শক্তি নষ্ট করে, বেশিরভাগটাই কাজে লাগিয়ে দেয়। যে কারণে LED বাতিতে বাড়িতে সারা মাস কারেন্ট তোমার লাইট জ্বললেও খরচ খুবই কম হয়, কিন্তু ভাস্বর বাতিতে অনেক বেশি হয়। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আয়ু।
এখানে 2 নম্বর যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে আয়ু। দেখো ভাস্বরবাতির আয়ু যেখানে 1500 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ আর কি 1500 ঘন্টা, প্রায় লিখে দেওয়াই ভালো, এক্স্যাক্টলি তো হয় না, 1500 ঘন্টা। সেখানে এলইডি বাল্বের আয়ু কত জানো? এলইডি বাল্বের আয়ু 30,000 ঘন্টা বা তারও বেশি। ভেবে দেখো তাহলে আমরা কোনটা কিনবো? আমরা স্বাভাবিকভাবে এলইডি কিনবো। 1500 ঘন্টা আর কোথায় 30,000 ঘন্টা বা তারও বেশি। তাহলে দুটো পয়েন্ট সুন্দর করে লিখে দেবে, দুটো পয়েন্টের বেসিসে, একটা হচ্ছে দক্ষতা আর একটা হচ্ছে আয়ু। ক্লিয়ার? এবার আরো অনেক পয়েন্ট আছে, তোমাদের যদি অন্য কোনো পয়েন্ট ভালো লাগে তোমরা লিখতেই পারো। নেক্সট চলো। দেখো প্রত্যেকটা প্রশ্ন এই পেজের, কিন্তু এই পেজটা সিলেক্ট করেছি আমি ওই কারণে, ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা দেখিয়ে দিই একবার, ভালো করে দেখো। এখানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি সুন্দর করে লিখে দিলাম, ছবিও এঁকে দিলাম। তোমরা পারলে এই কাজগুলো করো। দেখো অনেকেই কিন্তু শুধু এইটুকু করবে, তাই তোমাকে নিজেকে একটু পাখিদের থেকে একটু আলাদা করতে গেলে তো আলাদা কিছু কাজ করতে হবে, তাই না? আমি দেখো এখানে বেশ কিছু কাজ করেছি, যেমন প্রথমত সূত্রটা লিখেছি, তারপরে হাতের এই অবস্থানটা বুঝিয়েছি, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা বুড়ো আঙুল পরস্পর দেখো এখানে আবার দেখিয়ে দিয়েছি। তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে, তবে বুড়ো আঙুল, এই যে বুড়ো আঙুল তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করছে। প্রত্যেকের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। ক্লিয়ার? এখানে বোঝানোর কিছু নেই, সূত্রটা মুখস্থ করবে ভালো করে। ঠিক আছে? এইগুলো সরাসরি ইনফরমেটিভ ব্যাপার, কিভাবে লিখতে হয় আমি শুধু সেটা একটু দেখিয়ে দিলাম, সূত্রটা লিখে দিলাম। আর এইটা অবশ্যই কিন্তু পারলে একটু অ্যাডিশনাল জায়গা রেখে দিও, শেষের দিকে সময় করে এইটা একটু এঁকে দিও। ক্লিয়ার? চলো নেক্সট চলো। পরের প্রশ্ন দেখো, বলছে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ওকে, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাস হাইড্রোজেন সালফাইড। এভাবে লিখবে, পূর্ণ বাক্যেই লিখবে। আমি সময় বাঁচানোর জন্য এখানে যতটা পারছি সময় বাঁচাচ্ছি, কম লিখছি। পুরো লিখতে গেলে তো প্রচুর সময় লেগে যাবে। যাই হোক, কিপ যন্ত্রে প্রস্তুত করে এমন একটি গ্যাসের নাম হাইড্রোজেন সালফাইড। গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়া সমিত সমীকরণ, সবসময় কিন্তু ব্যালেন্স সমীকরণ চাই। ঠিক আছে? তাহলে সমিত সমীকরণটা দিয়ে দিই। গ্যাসটির প্রস্তুতির সমীকরণ এই ধরনের বেশি লিখতে হয় না আর কি। কেমিস্ট্রির প্রশ্নগুলো কম লিখে বেশি নাম্বার পাওয়া যায়, কিন্তু ফিজিক্সের প্রশ্নগুলো একটু বেশি লিখতে হয় অনেক সময়, সূত্র থাকে। তো সমিত সমীকরণটা লিখে দিই। সমিত সমীকরণ হচ্ছে FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। ওকে, বোঝা গেল? ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ফেরাস সালফেট উৎপন্ন করে আর হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে এইটুকু লিখলেই 2 নম্বর পাবে। তাহলে দেখো কোনো প্রশ্নে প্রচুর লিখতে হচ্ছে, কোনো প্রশ্নে একটুখানি লিখলেই নাম্বার। তাহলে কিপ যন্ত্রে প্রস্তুত করে এমন একটি গ্যাসের নাম হাইড্রোজেন সালফাইড, এটা লিখলে তুমি 1 নম্বর পেয়ে গেলে। আর সমিত প্রস্তুতির বিক্রিয়া সমিত সমীকরণ, এটা লিখলে তুমি 1 নম্বর পেয়ে গেলে। ক্লিয়ার? কেউ যদি শুধু এইটুকু লিখে দিয়ে চলে আসে, তার দেখা গেল সমীকরণটা মনে নেই, শুধু হাইড্রোজেন সালফাইড লিখে দিলে, তাহলে কিন্তু সে 1 পাবে। মাধ্যমিকে কিন্তু পার্ট মার্কিং থাকে, প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা পার্ট করা থাকে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এবার 3.6 খুব সুন্দর একটি প্রশ্ন দেখো, ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা করো। এখানে তোমাকে দুটো ধর্ম দিয়ে দিয়েছে, 1 গলনাঙ্ক, 2 জলের দ্রাব্যতা। এই দুটো ধর্মের বেসিসে এদের মধ্যে পার্থক্য, ধর্মের তুলনা করতে হবে। তার আগে তোমাদের বলে দিই বিষয়টা। দেখো ন্যাপথালিন হচ্ছে আমরা জানি সমযোজী যৌগ, ন্যাপথালিন সমযোজী যৌগ, আর সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। নিশ্চয়ই এই জিনিসটা যদি না জানো, অনেকে ধরো সমযোজী যৌগ আর আয়নীয় যৌগ বা তড়িৎ যৌগের মধ্যে পার্থক্য পড়ে পরীক্ষায় গেছো, জানো কিন্তু তুমি, অথচ এইটা না লিখে চলে আসলে, বুঝতেই পারলে না। তাহলে দেখো প্রশ্নটা কিন্তু একটু সুন্দর করে বুদ্ধিদীপ্তভাবে ঘুরিয়ে দিয়েছে। তাহলে এটা তোমাদের জানতে হবে। এইবার তো তুমি কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই সমযোজী যৌগ আয়নীয় যৌগ পার্থক্য তো তুমি জানোই। তাহলে 1 নম্বর হচ্ছে গলনাঙ্কর রেসপেক্টে কি লিখবে? গলনাঙ্ক আমরা কি জানি? আমরা জানি আয়নীয় যৌগদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সর্বদাই সমযোজী যৌগ অপেক্ষা বেশি হয়। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি লিখবে? তাহলে ন্যাপথালিনের কি হবে? ন্যাপথালিন তো সমযোজী যৌগ, তাহলে এর গলনাঙ্ক কি? এর গলনাঙ্ক কম হবে, তাই তো? গলনাঙ্ক কম হবে। আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কি হবে? কারণ আমরা জানি আয়নীয় যৌগদের গলনাঙ্ক সর্বদাই কি হয়? বেশি হবে, তাই তো? ব্যাপারটা ইজি হয়ে গেল। আর 2 নম্বরে দেখো জলের দ্রাব্যতা। আমরা কি জানি? আমরা জানি সমযোজী যৌগ যারা হয় তারা সাধারণত জলে অদ্রাব্য হয়। তাহলে স্বাভাবিকভাবেই ন্যাপথালিন কি হবে? ন্যাপথালিন
জলে কি হবে? জলে অদ্রাব্য হবে। আর NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড জলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড জলে দ্রাব্য হবে। তাই তো ব্যাপারটা? অর্থাৎ মূল ব্যাপারটা সমযোজী আর আয়নীয় যৌগের পার্থক্য লিখতে বলেছে, তোমাকে বুদ্ধি করে দেখে নিল যে ন্যাপথালিন সম্পর্কে আর সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে তোমার ধারণা আছে কিনা। মূল ব্যাপারটা তো একই হবে। ক্লিয়ার? অনেক সময় প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরিয়েও তোমাদের আসতেই পারে। চলো নেক্সট প্রশ্নে। নেক্সট, সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয় সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। চলো দেখিয়ে দিই। সোডিয়াম, তাহলে সোডিয়াম আর ক্লোরিন আমি দুদিকে আলাদা করে লিখলাম। এর পরমাণু ক্রমাঙ্ক কত? অর্থাৎ পারমাণবিক সংখ্যা 11 আর এর 17। আমি একবারই লিখে দিচ্ছি। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে নিজেরা বলো তো? 11 যদি হয় পারমাণু ক্রমাঙ্ক, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 2,8,1। কে কক্ষপথে 2, এল কক্ষপথে 8টা আর এম কক্ষপথে 1টা। এর তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? 2,8,7। কে কক্ষপথে 2, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 7টা। এইবার যখন সোডিয়াম আর ক্লোরিন নিজেদের মধ্যে বন্ধন তৈরি করবে, উদ্দেশ্যটা তো একটা কিছু আছে। যারা বন্ধন তৈরি করে উদ্দেশ্য কি তোমরা তো জানো? উদ্দেশ্য হচ্ছে, আজকেও বলেছি এই ভিডিওতে, উদ্দেশ্য হচ্ছে অষ্টক পূর্তি। তাই তো? উদ্দেশ্য তো একটা আছে, অষ্টক পূর্তি। এর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কটা? 1টা। তাহলে এর সর্ববহিস্থ কক্ষপথে ঠিক আগের কক্ষপথে কটা ইলেকট্রন? 8টা। তাহলে এই একটার জন্য এর ঝামেলা করছে। কোনো কারণে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, এর তার আগের কক্ষপথে 8টা দেখাতে পারবে, তাই না? আর এর দেখো সর্ববহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। এ কোনোভাবে যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, মানে জোগাড় করতে পারে, তাহলে এ সর্ববহিস্থ কক্ষপথে 8টা দেখাতে পারবে। তাহলে এই একটা ইলেকট্রন ঝামেলা করছে, সব সময় চেষ্টা করছে কি করে আমার ওই একটা ইলেকট্রন ছাড়বো। আর এ দেখো সব সময় চেষ্টা করছে কি করে আমি সর্ববহিস্থ একটা ইলেকট্রন পাবো। সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হলো। সোডিয়াম বলল ঠিক আছে, আমি তোমার সঙ্গে বন্ধন করতে পারি, বন্ধনে থাকতে পারি, একসঙ্গে থাকবো, যদি তুমি আমার একটা ইলেকট্রন নিয়ে আমাকে 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 মুক্ত করো, অর্থাৎ আমাকে সুস্থিত হতে সাহায্য করো। ক্লোরিন বলল হ্যাঁ অবশ্যই নেব, কেন নেব না, তোমার একটা ইলেকট্রন নিলে তো আমারও বেটার হবে। ব্যাস, এই যে পারস্পরিক একটা আলোচনা, তাতে কি হলো একটু দেখো। তাতে যেটা হলো, সোডিয়াম তার 2টো ইলেকট্রন, 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন, আর শেষ কক্ষপথের একটা ইলেকট্রন একে দিয়ে দিল। আর ক্লোরিন কি করলো? ক্লোরিন 1 2 আর 3, তাহলে শেষ কক্ষপথে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ও 7টা ছিল, ও একটা গ্রহণ করলো। তাহলে যেটা দাঁড়ালো, সোডিয়ামের শেষ কক্ষপথে এখন ইলেকট্রন কত? 1 2 3 4 5 6 7 8। আবার ক্লোরিনেরও শেষ কক্ষপথে এখন ইলেকট্রন কত? 1 2 3 4 5 6 7 8। সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে মানে কি তৈরি করবে? ক্যাটায়ন। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে মানে অ্যানায়ন। ব্যাস, এইভাবে আলটিমেটলি তৈরি হলো কি? সোডিয়াম ক্লোরাইড। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? এই একটা ইলেকট্রন দিয়ে ক্যাটায়ন উৎপন্ন করলো, আর এই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো, অ্যানায়ন উৎপন্ন করলো। ক্লিয়ার? এইভাবে সোডিয়াম ক্লোরাইডের আয়নীয় বন্ধন গঠিত হয়। চলো নেক্সট। চলো আবার দেখো, এবার CO2 অণু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করব। CO2 অণু লুইস ডট, এই প্রসঙ্গে লুইস ডটটা শিখে নাও আরও একবার। আচ্ছা চলো, লুইস ডট করতে গেলে যেটা জানতে হয়, আবার বলছি, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন, কার্বন পরমাণুর, এটা লিখে নিই আমি আগে, কার্বন পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা কত গো? আচ্ছা, কার্বনের থাকে কত? অ্যাকচুয়ালি 6টা, তাহলে 2,4, তাহলে সর্ববহিস্থ ইলেকট্রনের 4টে। আর অক্সিজেন পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8, তাহলে 2,6, তাহলে সর্ববহিস্থ কক্ষপথ ইলেকট্রন কত? 6টা, তাই না? কার্বনের মোট থাকে 6টা, তাহলে 2,4, তাহলে 4টে। আর অক্সিজেনের মোট থাকে 8টা, তাহলে 8টা মানে হচ্ছে 2,6, তাহলে 6টা। আচ্ছা বেশ, এইবার কার্বনকে আমি মাঝখানে রাখলাম, ইলেকট্রন কটা? 4টে, 1টা 2টো 3টে 4টা, আমি কার্বনের ক্রস দিলাম। আর অক্সিজেনের আমি ডট দিলাম, কটা? 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এদিকে অক্সিজেন লিখলাম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। বেশ, এইবার বন্ধন করবে মানে ওই যে আবার উদ্দেশ্য অষ্টক পূর্তি। তাহলে অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথ 1 2 3 4 5 6, দুটো অক্সিজেনের, তাই কার্বনের 4টে, তাহলে প্রত্যেকের অষ্টক পূর্তি হয়ে যাবে। কিভাবে একটু দেখো, অক্সিজেন কি করলো? 2টো ইলেকট্রন দিল, কার্বনও 2টো ইলেকট্রন দিল। এই দেখো, অক্সিজেন দেওয়ার পর তাহলে অক্সিজেনের থাকলো 1 2 6টার মধ্যে, তাহলে 4টে থেকে যাবে। এখানে 2টো দিয়েছে অক্সিজেন, তাহলে কার্বনও দেবে কটা? 2টো, তাই তো? তাহলে কার্বনের 4টের মধ্যে 2টো একে দিল, আর 2টো এদিকের অক্সিজেনকে দিল, সেই অক্সিজেনও 2টো দিল, তাহলে অক্সিজেনের এখন 6টার মধ্যে 4টে থেকে গেল। তাহলে ভালো করে দেখো তো, এইটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি।
দেখো এইভাবেও লিখতে পারি, এই পুরো নিয়ে নিলাম মাঝখানটা, আর এই ভালো করে দেখো, ভালো করে দেখো। এবার এই অক্সিজেন দেখো নিজের 1 2 3 4, আর এটাকেও নিজের বলে মনে করবে, তাহলে 4 আর 4 8, তাহলে অক্সিজেনের এখন 8টা ইলেকট্রন হয়ে গেল। কার্বনের দেখো নিজের 1 2 3 4টে ছিল, এই অক্সিজেনের দুটোকেও নিজের বলে মনে করবে, এই অক্সিজেনের নিজেকে নিজে বলে মনে করবে, ব্যবহার করবে, তাহলে 1 2 3 4 5 6 7 8, কার্বনেরও 8টা, আর অক্সিজেনের দেখো 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকে সুখে শান্তিতে বাস করতে শুরু করলো, তাই না? এভাবে বলতে পারি তাহলে কার্বন তার দুদিকে দেখো 4টে ইলেকট্রন, মানে আমরা কি জানি ডবল বন্ড, এদিকেও 4টে ইলেকট্রন মানে ডবল বন্ড, তাহলে ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অণুর লুইস ডট ডায়াগ্রাম। শিখে গেলে? চলো নেক্সট। চলো দেখো এখানে আর বেশি খাটতে হবে না, সুন্দর দুটো প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, যেভাবে এসছে আমি সেইভাবে উত্তর দিচ্ছি। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন জিঙ্ক ধাতুর আকরিক, তাই তো? ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন জিঙ্ক ধাতুর আকরিক। এটা লিখলেই 2 পাওয়া যাবে। ওকে, তাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ক্যালামাইন জিঙ্ক ধাতুর আকরিক। অথবা দেখো বলছে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? থার্মিট পদ্ধতি মূলত 4টি ধাতু নিষ্কাশন করা হয়, এক এক করে লিখে দিচ্ছি আমি। এফি, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ আর কোবাল্ট। এই 4টি ধাতু মূলত থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। কি করা হয়? এদের প্রত্যেকের অক্সাইডকে অ্যালুমিনিয়াম সহযোগে বিক্রিয়া করানো হয়। তাহলে কি হয়? এই ধাতুগুলোর যে অক্সাইড, সাপোজ একটা উদাহরণ দিয়ে বলে দিই, Fe2O3, এই যে আয়রনের অক্সাইড Fe2O3, তার সঙ্গে কি করা হলো? অ্যালুমিনিয়ামের বিক্রিয়া করালাম, কি তৈরি হলো? Al2O3, আর আয়রনটা মুক্ত হয়ে গেল। ব্যাস এইভাবে অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করে, তোমরা জানো থার্মোমিটার, আজকে এই পেজেও প্রশ্ন ছিল, এইভাবে এই ধাতুগুলো নিষ্কাশন করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট। চলো ওকে, চলো 3.9, এটা গ্রুপ সি এর শেষ প্রশ্ন। ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি তোমাদের আগের দিন যখন অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাস করেছি তখন কিন্তু বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, গঠন সংকেতের সাহায্যেও সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখানো, এই ব্যাপারগুলোও কিন্তু আসে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখাতে হয়। ইথিলিন মানে কার্বন, তার সর্ববিস্ত কক্ষপথে 4টে ইলেকট্রন থাকে তোমরা জানো, আর ইথিলিনে 2টো কার্বন অংশগ্রহণ করে আর 4টে হাইড্রোজেন অংশগ্রহণ করে। 4টে হাইড্রোজেনকে আমরা এইভাবে দেখালাম। চলো এবার দেখে নাও। দেখো 2টো কার্বন, প্রথমে 2টো কার্বন কি করছে দেখো, দুটো কার্বন এইভাবে দেখিয়ে দিলাম। এই কার্বনও 2খানা ইলেকট্রন দেয়, এই কার্বনও 2খানা ইলেকট্রন দেয়। এবার প্রত্যেকটা কার্বনের সঙ্গে দেখো একটা করে হাইড্রোজেন থাকে। এই দেখো একটা হাইড্রোজেন দেয়, একটা কার্বন দেয়, একটা হাইড্রোজেন দেয়, একটা কার্বন দেয়। এখানেও দেখিয়ে দিলাম, একটা হাইড্রোজেন দেয়, একটা কার্বন দেয়। এখানে আর একটা হাইড্রোজেন, একটা ইলেকট্রন হাইড্রোজেন দেয়, একটা কার্বন দেয়। ব্যাস। এবার এটাকে তুমি দেখাবে কিভাবে? বন্ধনে কি করে দেখাবে? এখানে দেখাই। বন্ধনে দেখাবে, যেহেতু 4টে ইলেকট্রনের দ্বিবন্ধন হয় তোমরা জানো, কার্বন, ডবল বন্ড, কার্বন, এগুলো সব সিঙ্গেল বন্ড হবে। ব্যাস। তাহলে দেখতেই পাচ্ছ ইথিলিনের গঠন সংকেত দেখিয়ে দিলাম। এই যে ইথিলিনের গঠন সংকেতে দেখতে পাচ্ছ দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন থাকলে কি হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি তোমাদের কি বলেছি? যেহেতু লিখে দেবে, এটা লিখে দেবে, যেহেতু দেখা যাচ্ছে ইথিলিনের গঠন সংকেত করে দেখা গেল কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান। আমরা কি জানি? আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে হাইড্রোকার্বন অসম্পৃক্ত হয়, আর কার্বন কার্বন এক বন্ধন থাকলে সম্পৃক্ত হয়। যেহেতু এখানে ইথিলিনের গঠনে কার্বন কার্বন দ্বিবন্ধনের উপস্থিতি লক্ষ্য করলাম, অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পেরেছো? আমি যে কথাটা বললাম সেই কথাটা লিখে দিও। ক্লিয়ার? চলো অথবা চলো কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায় একটি উদাহরণ সহ লেখো। আচ্ছা, কার্যকরী গ্রুপ কি না, যে সমস্ত, আগের দিনই তোমাদের আমি বুঝিয়েছি, পরমাণু বা পরমাণু জোট কোনো জৈব যৌগে উপস্থিত থেকে ওই যৌগের রাসায়নিক প্রকৃতি নির্ধারণ করে, অর্থাৎ যৌগটি কি হবে, কোন গোত্রের হবে, নির্ধারণ করে, তাকে বলে কার্যকরী গ্রুপ। এটা জানো তোমরা, আমি একটু লিখে দিলাম এখানে, তবুও রিভিশনও হয়ে গেল। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি বোঝাই। চলো দেখো, ধরো একটা অ্যালকিল গ্রুপ রয়েছে CH3 অ্যালকিল গ্রুপ রয়েছে। এবার CH3 এর সঙ্গে যেই আমি OH জুড়ে দিলাম, সঙ্গে সঙ্গে এটা কি হয়ে গেল? অ্যালকোহল।
তাহলে এটা অ্যালকোহল হবে না, কার্বক্সিলিক অ্যাসিড হবে না, ইথার হবে না, কিটোন হবে, সেটা ডিসাইড করছে কে? এই কার্যকরী গ্রুপ। বোঝা গেল? আবার ধরো এই CH3 পাশেই যখন আমি এই COOH বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে এটা কিন্তু আর অ্যালকোহল থাকলো না, এটা হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিড। বোঝা গেল? তাহলে কে অ্যাসিড হবে, কে অ্যালকোহল হবে, সেটা ডিসাইড করছে তো এরা, তাই এদেরকে বলা হয় ফাংশনাল গ্রুপ তথা কার্যকরী গ্রুপ। বোঝা গেল? এইভাবে আজকে এই পেজের গ্রুপ সিও আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, তো চলো, এখনও কিন্তু গ্রুপ ডি বাকি আছে। আমি আগেই তোমাদের বলেছিলাম ভিডিওটা কিন্তু বড় হবে। তোমরা যেহেতু আগাগোড়ায় বলো স্যার গ্রুপ বড় প্রশ্ন নিয়ে একটা ভিডিও করুন, সেজন্য আমি কোনো কিছুই বাদ দিলাম না, এ বিও তোমাদের প্র্যাকটিস করা দরকার, সেজন্য এ বিকে সঙ্গে রেখেই CDও আজকে সলভ করছি। চলো নেক্সট গ্রুপ ডি দেখি এবার। ওকে, এবার গ্রুপ ডিতে 3 নম্বরের প্রশ্ন, মোটামুটি 3 নম্বরের প্রশ্নগুলো 1+1+1 বা 2+1 এই ফর্মেই থাকে। তো 12টি প্রশ্নের উত্তর এখানে কিন্তু করতে হয়। তো চলো দেখি কি ধরনের প্রশ্ন আসে। 4.1, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? আর বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো। এ প্রসঙ্গে তোমাদের গ্রুপ ডি শুরু করার মুহূর্তে আমি একটা কথা তোমাদের বলছি, যে প্রশ্নগুলো একদম ইনফরমেটিভ টাইপের তোমাদের বইয়েই তোমরা উত্তর খুঁজে পেয়ে যাবে, যেমন সূত্র টাইপের বা সংজ্ঞা টাইপের, সেগুলো আর আমি এখানে বলছি না, ঠিক আছে? লিখছি না, কারণ ভিডিওটা তাহলে অসম্ভব বড় হয়ে যাবে। যে প্রশ্নগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন বা অঙ্ক বা এই জাতীয় ব্যাপারগুলো, সেগুলো আমি তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? চলো, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো? মোলার আয়তন হচ্ছে, আমি লিখে দিই ব্যাপারটা একদম, এইগুলো ছোট ছোট, এইগুলো আমি করছি। মোলার আয়তন হচ্ছে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তনকে বলে মোলার আয়তন। ওকে, আয়তনকে বলে মোলার আয়তন, এটা মনে রেখো, মোলার আয়তন। ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ধরো 1 মোল যে কোনো গ্যাস মানে, ধরো কার্বন ডাইঅক্সাইড আণবিক ওজন কত? 44। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কিন্তু 1 মোল, তাই না? তাহলে এসটিপিতে এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনকে বলা হবে মোলার আয়তন। তার মান কত? তার মান হচ্ছে 22.4 লিটার। ক্লিয়ার? সবই বলে দিলাম। আচ্ছা দেখো, দুটো পয়েন্ট। তার প্রথম পয়েন্ট হচ্ছে গ্যাসের গতীয় তথ্য অনুসারে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ, গ্যাসের গতীয় তথ্য অনুসারে গ্যাসের অণুগুলিকে বিন্দু রূপে কল্পনা করা হয়েছে। গ্যাসের অণুগুলিকে বিন্দু রূপে কল্পনা করা হয়েছে। তাহলে বিন্দু রূপে কল্পনা করলে তার আয়তন কত? তার আয়তন 0 হওয়ার কথা, কিন্তু প্রত্যেকটি গ্যাসের একটি নির্দিষ্ট আয়তন আছে। তাহলে স্বাভাবিকভাবে এই তথ্যটি ভুল, যে কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়ে যায়, তাই না? এটা একটা তত্ত্ব। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, কোনো আকর্ষণ বল থাকে না, থাকে না। এই দুটো তত্ত্ব ধরে নেওয়া হয়েছে, কিন্তু দুটো তত্ত্বই কিন্তু ভুল, তাই না? অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল না থাকলে গ্যাসীয় পদার্থকে কখনোই তরল করা যেত না, তরল পদার্থকে কখনোই কঠিন করা যেত না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে মোলার আয়তন বলতে কি বোঝো? মোলার আয়তন জাস্ট এই সংজ্ঞাটুকু লিখে দেবে, অনেক কথা কিন্তু অতিরিক্ত রয়েছে। আর দুটি কারণ উল্লেখ করো, জাস্ট 1 আর 2, এই দুটো কারণ লিখে দেবে, তাহলে কিন্তু 1+2 3 পেয়ে যাবে, ঠিক আছে? বেশি কথা লেখার কোনো প্রয়োজন হয় না। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এবার দেখো একটা অঙ্ক আছে, খুব সুন্দর একটি রাসায়নিক গণনা থেকে অঙ্ক। H2SO4+2 NaOH = Na2SO4+2। সাধারণত এই বিক্রিয়া দেয় না, এই পেজটাই দেখছি বিক্রিয়া দিয়ে দিয়েছে। এই বিক্রিয়াটা তোমাদের মুখস্থ রাখতে হয়, যাই হোক সুবিধাই হলো তোমাদের। 49 গ্রাম H2SO4 সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH প্রয়োজন? এরকম বিক্রিয়া দিয়ে দিলে সুবিধাই হয়। আচ্ছা, প্রথমে আমি বিক্রিয়াটাকে একবার লিখে নিচ্ছি এখানে। H2SO4+2 NaOH সমান Na2SO4+2H2O। কোনটা প্রয়োজন? এত গ্রাম H2SO4 বিক্রিয়া করা যায়, কত গ্রাম NaOH, তাহলে এইটা প্রয়োজন আর এইটা। এবার এটা H2SO4 এর মোট ওজন কত? 2 প্লাস সালফারের 32 আর 4 16 64, তাহলে কত হচ্ছে? 98। ওকে, আর NaOH এর ওজন কত? 2টা বাইরে রাখলাম। N এর কত? সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে কত হচ্ছে? 23 আর 1 24, 24 আর 40, তাহলে 2 × 40, তার মানে কত হচ্ছে? 80। তাহলে দেখো 98 গ্রাম H2SO4 তৈরি করতে গেলে NaOH লাগে 80 গ্রাম। এবার ঐকিক নিয়মে হয়ে যাবে। দেখো 98 গ্রাম H2SO4 এর জন্য প্রয়োজন
কত 80 গ্রাম NaOH, ব্যাস। এবার বলছে 49 গ্রাম H2SO4 বিক্রিয়া করতে কত গ্রাম NaOH প্রয়োজন। তাহলে একের জন্য কত প্রয়োজন 80/98, সুতরাং 49 গ্রাম H2SO4 এর জন্য কত প্রয়োজন, দেখ হয়ে গেল সহজ অঙ্ক 98, তাহলে এটা 2, তাহলে কেটে গেল কত 40, তাহলে কত হলো 40 গ্রাম, ব্যাস অঙ্ক কমপ্লিট। বোঝা গেল ব্যাপারটা, বোঝা গেল। আমি জাস্ট বিক্রিয়াতে দেখে নেব কোনটা কোনটা আমার প্রয়োজন। H2SO4 প্রয়োজন তার ওজন বের করেছি, NaOH প্রয়োজন তার টোটাল ওজন বের করেছি। তাহলে দেখতে পাচ্ছি 98 গ্রাম H2SO4 80 গ্রাম NaOH এর সঙ্গে বিক্রিয়া করে, তাই না? তাহলে 49 গ্রাম H2SO4 বিক্রিয়া করতে কত গ্রাম NaOH প্রয়োজন, 40 গ্রাম, সোজা হিসাব। নেক্সট চলো পরের দেখি কি আছে। এবারে দেখো খুব সুন্দর একটি অঙ্ক রয়েছে। একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো ওই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000, এটা অ্যাংস্ট্রম হবে। হ্যাঁ, অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত। চলো অঙ্কটা করি। আমরা কি জানি, আগে এই অঙ্ক করতে গেলে তো সমীকরণ প্রয়োজন। আমরা কি জানি, প্রতিসরাঙ্ক সমান সমান বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ যে মাধ্যমের প্রতিসরাঙ্ক এখানে দেয়া থাকবে। ক্লিয়ার, এটা জানি। এইবার দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5, তাহলে 1.5 সমান সমান বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে। বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নেই, ওইটাই বের করতে হবে। তাহলে বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই ওই মাধ্যমে, তাহলে মাধ্যমটিতে তরঙ্গ দৈর্ঘ্য কত 4000 অ্যাংস্ট্রম, ব্যাস বসিয়ে দাও। সুতরাং বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান হবে 4000-এর সঙ্গে এই যে 1.5 গুণ হয়ে যাবে, তাহলে কত হলো, ব্যাস উত্তর বেরিয়ে গেল কত 6000 অ্যাংস্ট্রম। ক্লিয়ার, অঙ্কটা বুঝতে পারলে? এবার সেকেন্ড পার্টটা করি। বলছে ওই মাধ্যমে আলোর বেগ কত। একই রকমভাবে আবার সমীকরণ লিখি। মিউ সমান সমান শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। এখন মিউ সমান সমান কত লিখবো, 1.5 বলেই দিয়েছে এখানে। আচ্ছা, বলেছে ওই মাধ্যমে আলোর বেগ কত। শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা সবাই জানি কত, শূন্য মাধ্যমে আলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড জানি আমরা। তাহলে ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ, বুঝতে পারলে প্রত্যেকে? সুতরাং ওই মাধ্যমে আলোর বেগ সমান সমান 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5 সমান সমান 2 × 10⁸ মিটার/সেকেন্ড। দেখো অঙ্ক বুঝতে পারলে কিনা? জাস্ট দুটো ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে। মিউ সমান সমান বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই ওই মাধ্যমে তরঙ্গ। দেখো এখান থেকেই বুঝে যাবে মিউ সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। বেগ মানে কি, ভি সমান সমান n ল্যামডা, তাই তো আমরা জানি। বেগ এটা দিয়ে বোঝা যাবে, তাহলে বেগ বসিয়েছি এখানে, তাহলে বেগ বাই বেগ। এবার দেখো তাহলে ভি এর সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে দেখো তাহলে তাই হচ্ছে মিউ সমান সমান বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। জাস্ট এটা দেওয়া আছে, এটা বের করলাম, এটা হয়ে গেল। আর এর শূন্য মাধ্যমে আলোর বেগ আরেকবার এই সমীকরণটা ব্যবহার করলাম, ব্যাস। সুন্দর অঙ্ক, কিন্তু খুব সুন্দর অঙ্ক, ভীষণ সুন্দর একটা অঙ্ক এটা। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখি বা কি আছে দেখি। দেখো অথবাতে আরো একটি অঙ্ক রয়েছে। একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। বেশ, তাহলে প্রথমেই দেখো এখানে একটি সমবাহু ত্রিভুজ মানে একটা তথ্য তো প্রথমেই পেয়ে গেলাম। সমবাহু ত্রিভুজ মানে প্রতিসারক কোণ যেটা এ দ্বারা প্রকাশ করি সেটা নিশ্চয়ই 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি হয়। বেশ, ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, তাহলে চ্যুতিকোণ কত? তাহলে এটা তো তোমরা জানো, চ্যুতিকোণের ফর্মুলা বলো। চ্যুতিকোণের ফর্মুলা ডেল্টা সমান সমান কি বলো, I1 + I2 - a। ব্যাস, সব দেওয়া আছে, চ্যুতিকোণ বের করতে হবে। I1 কত, এই যে বলছে 30 ডিগ্রি কোণে আনত হলো, তাহলে 30, অন্য প্রতিসারক তল থেকে 45, বেশ 45, আর এই যে 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে 75 - 60, তার মানে কত, 15 ডিগ্রি। বুঝে গেল ব্যাপারটা? যাদের কনসেপশন ক্লিয়ার নেই তারা এই 60 ডিগ্রি ব্যাপারটা জানবে না। দেখো এইটুকু বলে দিয়ে আর কিছু কিন্তু বলেনি। কিন্তু একটি সমবাহু ত্রিভুজের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ,
একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু এইখান থেকে কিন্তু এই প্রতিসারক কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এইটা না পেলে তো অঙ্ক এগোবেই না। অনেকেই কিন্তু I1 I2টা না হয় বুঝে যাবে এইটা, কিন্তু এই কনসেপ্টটা তো এইটা সব তো তোমাকে বলবে না, তোমাকে কিছু তো বুদ্ধি করে বের করতে হবে। আর দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এইটা বোঝা, যে এইটা বুঝতে পারবে সে পারবে, আর চ্যুতিকোণের ফর্মুলাটা সঠিকভাবে লিখতে হবে। ক্লিয়ার? নেক্সট চলো দেখো, প্রথম প্রশ্ন আছে 4.5 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। সংজ্ঞাটা একটু মুখে বলে দিচ্ছি, বইয়ে দেখে নিও। যে একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটির যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পথের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। বুঝে গেল? আরো একবার বলে দিই, একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটি যে পরিমাণে দৈর্ঘ্য প্রসারণ হয়। আচ্ছা, যেটা লেখা সেটা হচ্ছে সঠিক। সংজ্ঞাটা তোমরা বই থেকে দেখে নিও। এর এসআই এককটি লেখো ও মাত্রা লেখো। এসআই একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক লিখতে হবে। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটা আগে লিখি। এককটা ডিপেন্ড করে কার উপর? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমরা জানো L2 - L1 / L1 × T2 - T1। তাহলে কি দেখতে পাচ্ছ এখান থেকে পরিষ্কার দেখো, উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, তাহলে নিচে দৈর্ঘ্যের একক কেটে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে এর এককটা ডিপেন্ড করছে কার উপর? দেখো তো, এর এককটা ডিপেন্ড করছে এর উপর, ডিপেন্ড করছে উষ্ণতার উপর, তাই না? তাহলে এই উষ্ণতার এসআই একক কি? উষ্ণতার এসআই একক জানলেই তাহলে এটা পারবে। তাহলে কেলভিন, আমরা জানি উষ্ণতার এসআই একক কেলভিন। তাহলে সুতরাং এর পরিষ্কার এইটাই কিন্তু উত্তর। হ্যাঁ, উপরের অত কথাও লেখার দরকার নেই। এসআই একক হচ্ছে কেলভিন ইনভার্স। কেন বলো তো? 1/1 কেলভিন হবে তো, এটা 1 কেলভিন হবে। নিচে টেম্পারেচার আছে, তাহলে উপরে গেলে কেলভিন ইনভার্স হবে। আচ্ছা, এবার মাত্রায় আসো। মাত্রা বের করতে হবে। তাহলে মাত্রা বের করতে হবে কি? L2 - L1 / L1 × T2 - T1। এইবার L2 মানে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, তাহলে উপরে যদি দৈর্ঘ্য নিই, নিচেও তো তাহলে দৈর্ঘ্য আছে, আর কি আছে? উষ্ণতা আছে। তাহলে এই দৈর্ঘ্য কেটে যাচ্ছে, তাহলে 1/θ। তাহলে 1/θ যদি হয়, তাহলে উপরে কি লিখবো? এটা লিখবো অ্যাকচুয়ালি কিভাবে? থিটা ইনভার্স। ব্যাস, তাহলে এসআই এককও হয়ে গেল, মাত্রাও হয়ে গেল। মনে রেখো কিন্তু এইটা। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা যেমন থিটা ইনভার্স হলো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কেরও থিটা ইনভার্স হবে, আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রাও কিন্তু থিটা ইনভার্স হবে। আর প্রত্যেকের, আরো একবার বলে দিই, প্রত্যেকের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক প্রত্যেকের এসআই একক কিন্তু কেলভিন ইনভার্স হবে। এটা মনে রেখো। চলো নেক্সট দেখো, প্রথম প্রশ্ন অথবা প্রশ্ন রয়েছে তাপ পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর, তাপ পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। লিখি, তাপ পরিবাহিতা নির্ভর করে, আমি পয়েন্ট করে লিখে দিচ্ছি। 1 নম্বর, তাপ পরিবাহিতা নির্ভর করে 1 নম্বর হচ্ছে 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। খুব ইম্পর্টেন্ট কিন্তু, 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। জাস্ট পয়েন্ট করে লিখে দেবে, আর এক্সট্রা কিচ্ছু লেখার দরকার নেই। 2 নম্বর পয়েন্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই পয়েন্টগুলো আর এক্সট্রা এলাবোরেট করার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর ডিপেন্ড করে কার উপর? বস্তুর 2 বিপরীত তলের দূরত্বের উপর। বস্তুর 2 বিপরীত তলের দূরত্ব বা বেদ বলি আমরা যাকে, বেদ। আর কারো কিছুর উপর নির্ভর করে? 4, অবশ্যই তাপ পরিবহনের সময়ের উপর নির্ভর করে। সময়, তাপ পরিবহনের সময়। তাহলে কটা বিষয়? 4টে বিষয়। 1, তাপ পরিবাহিতা নির্ভর করে 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, বস্তুর 2 বিপরীত তলের দূরত্ব বা বেধের উপর, আর তাপ পরিবহনের সময়। এটা লিখে দেওয়া উচিত ছিল, যে আরো স্পেসিফিক হতো ব্যাপারটা। তাপ পরিবহনের সময়ের উপর নির্ভর করে। ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার দেখো, কঠিনের মধ্যে দিয়ে পরিবাহিত তাপের রাশিমালা নির্ণয় করো। চলো, রাশিমালাটা খুব বেশি বড় করে লেখার দরকার নেই, বুঝতেই পারছো পুরোটাই 3 নম্বর আছে। তাহলে 1 + 1 + 1 করেও যদি করি, এত বড় করে লেখার কোনো দরকার নেই। আচ্ছা, তাপ পরিবহন কি করে একটু বুঝিয়ে দিই। চলো দেখো, তাপ পরিবহনের হার 4টে জিনিস তো নির্ভর করে বলেই দিলাম। এবার দেখি, দেখো পরিবাহিত তাপ কিউ, এখানে লিখে নিচ্ছি কিউ প্রপোর্শনাল টু ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফলের সমানুপাতিক। পরিবাহিত তাপ উষ্ণতার ব্যবধানের সমানুপাতিক। ভালো করে দেখো, θ2 - θ1 কত সহজে হয়ে যাচ্ছে। পরিবাহিত তাপ কিউ
বেধের ব্যস্তানুপাতিক, বেধ বা দূরত্ব যেটা বললাম ব্যস্তানুপাতিক। আর 4 নম্বর পরিবাহিত তাপ সময়ের সমানুপাতিক। তাহলে যদি তাই হয় তাহলে এইবার চারটেকে একত্রিত করলে আমরা কি পাবো? তাহলে কিউ প্রপোর্শনাল টু তাহলে কি পাচ্ছি? এ θ2 মাইনাস θ1 টি বাই ডি। ক্লিয়ার? সুতরাং কিউ সমান সমান কে ইন্টু এ θ2 মাইনাস θ1 টি বাই ডি। এখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। কে একটি সমানুপাতিক ধ্রুবক, একে বলে কি বলে? তাপ পরিবাহিতাঙ্ক। দেখো ছোট্টর মধ্যে আমরা সমীকরণ দাঁড় করিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে প্রথমে কার উপর নির্ভর করে, আর দ্বিতীয় রাশিমালা তৈরি করার সময় কিভাবে নির্ভর করে সেটা দেখে নিলাম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এবার বলেছি এই সমীকরণ থেকে তাপীয় রোধটি উল্লেখ করো। ছোট্ট করে উল্লেখ করে দিই তাপীয় রোধ। এখানে যদি তাপীয় রোধকে আমরা RH দিয়ে প্রকাশ করি, RH সমান সমান জাস্ট এটা উল্টে দাও। উল্টে দিলে যেটা হবে, উষ্ণতার ব্যবধানকে একক ধরতে হবে। তাহলে যেটা হবে সেটা হলো ডি বাই কে এ। মনে রেখো, আমি ছোট্ট করে এখানে বলে দিলাম 1 + 1 + 1 আছে। এটা হচ্ছে কার উপর নির্ভর করে, কীভাবে নির্ভর করে সমীকরণ দাঁড় করিয়ে দিলাম। জাস্ট এখানে দেখো কিউ বাই টি করলে কি হবে গো? একক সময়ে প্রবাহিত আধান, এই প্রবাহিত তাপ কিউ বাই টি, একক সময়ে প্রবাহিত তাপ কিউ বাই টি সমান সমান কি দাঁড়াচ্ছে? কে ইন্টু এ বাই ডি। θ2 মাইনাস θ1 তো একক ধরা হয়েছে, তাহলে এইটার উল্টো করে দিলেই সেটাকে তাপীয় রোধ বলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 4 নম্বর 4.5 উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। আগেও তোমাদের বহুবার দেখানো হয়েছে, আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এটা বইয়েও আছে, দেখে নিতে পারবে, তবুও আমি একবার দেখিয়ে নিচ্ছি। এটা ধরে নিলাম তার ফোকাস দৈর্ঘ্য ধরে নিলাম। যদি বস্তুকে ফোকাস দৈর্ঘ্য আর আলোককেন্দ্রের মাঝে রাখা যায়, আলোককেন্দ্র আর ফোকাস দৈর্ঘ্য মাঝামাঝি কোথাও রাখা যায়, ধরো এখানে একটা বস্তু রাখা হলো, আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ভালো করে দেখো, এখান থেকে একটা আলোকরশ্মি প্রধানকের সমান্তরালে যাবে। প্রধানকের সমান্তরালভাবে আগত আলোকরশ্মি তোমরা জানো প্রতিসরণের পর কোথা দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। বেশ, আর একটা আলোকরশ্মি এখান থেকে আলোককেন্দ্রের মধ্যে দিয়ে সোজা বেরিয়ে যাবে। তাহলে এই দুটো রশ্মিকে যদি পেছনের দিকে বর্ধিত করো, এই দেখো, তাহলে মনে হবে না যে এই দুটো আলোকরশ্মি, এই যে এখান থেকে এই যে গেছে, এই দুটো আলোকরশ্মি মনে হবে না যে এই বিন্দু থেকে আসছে? তাহলে এটা যদি পি কিউ ধরো, তাহলে এটা পি প্রাইম আর এখানে একটা কিউ প্রাইম। তাহলে দেখো পি কিউ বস্তুর, পি কিউটা হচ্ছে এখানে বস্তু, আর পি প্রাইম কি প্রাইম এটা হচ্ছে প্রতিবিম্ব। বোঝা গেল ব্যাপারটা? জাস্ট সহজ করে বুঝিয়ে দিলাম, কিচ্ছু নেই এখানে। এটা হচ্ছে ফোকাস আর আলোককেন্দ্রের মাঝে একটা বস্তু রাখলে এটা একটা বিবর্ধিত। তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব কি পেলাম? প্রতিবিম্ব দেখতেই পাচ্ছ বস্তুর থেকে অনেক বড়, পি কিউ এর থেকে পি প্রাইম কিউ প্রাইম অনেক বড়, তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব। এবং দেখতেই পাচ্ছ পি উপরে পি প্রাইম উপরে, অর্থাৎ এরা সমশীর্ষ, দেখতেই পাচ্ছ, অর্থাৎ একই দিকে রয়েছে। তাহলে এইভাবে উত্তল লেন্সের সাহায্যে সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। আর এই ধর্মকে কাজে লাগিয়ে কি করা হয়? উত্তল লেন্সকে এই জন্য বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা হয়, ম্যাগনিফাইং গ্লাস। ওকে, বিবর্ধক কাঁচ রূপে ব্যবহৃত। বোঝা গেল? এই ধর্মটার উপর ভিত্তি করে। দীর্ঘ দৃষ্টি ত্রুটি কাকে বলে? দীর্ঘ দৃষ্টি ত্রুটি কাকে বলে, আর কোন ধরনের লেন্সের সাহায্যে এটি প্রতিকার করা যায়? অসাধারণ সুন্দর একটি প্রশ্ন, বহু টেস্ট পেপারের পেজে কিন্তু এই প্রশ্নটা রয়েছে। দেখো, দীর্ঘ দৃষ্টি ত্রুটি মানে হচ্ছে যে ত্রুটিতে, দীর্ঘ দৃষ্টি ত্রুটি, যে ত্রুটিতে চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, কিন্তু কাছের বস্তুকে দেখতে পায় না। কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, দূরের বস্তু স্পষ্ট দেখতে পায়, কিন্তু এটা বইয়েও আছে, তোমাদের সুন্দরভাবে লেখা আছে, কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তাকে বলে দীর্ঘ দৃষ্টি ত্রুটি। ঠিক আছে? হাইপারমেট্রোপিয়া। আচ্ছা, প্রতিকারটা কি? প্রতিকারটাই পরীক্ষায় বেশি আসে, অবজেক্টিভে বহু জায়গায় এমসিকিউ পাবে। প্রতিকার হচ্ছে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, পুরো কথাটা কিন্তু লিখতে হবে, তবেই স্পেসিফিক হবে। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সযুক্ত চশমা, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে।
ঠিক আছে, যাদের এই সমস্যা আছে তাদের ডাক্তাররা উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে পরামর্শ দেন। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো খুব সুন্দর একটি অঙ্ক রয়েছে। 220 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের একটি বাল্বের রোধ এবং ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মান নির্ণয় করো। চলো, কোনো অসুবিধা নেই। এখানে কি দেওয়া আছে? ভি দেওয়া আছে 220 ভোল্ট। দেখো অঙ্কটা কী করে করতে হয় দেখো। আর পি দেওয়া আছে 100 ওয়াট। ওকে, তাহলে আমরা কি জানি, সমীকরণ কি জানি? পি সমান সমান আমরা কি জানি? ভি স্কোয়ার বাই আর। সুতরাং এখানে আর পেয়ে যাব, রোধ বের করে ফেলতে পারবো এক্ষুনি। আর সমান সমান ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার বাই পি মানে 220 ইন্টু 220 বাই পিতে 100 বসিয়ে দাও, 0 0 দুটো কেটে দিলাম, তাহলে এটা হবে 484 হবে সম্ভবত। যেহেতু রোধের একক কি জানি আমরা? ওহম। ব্যাস, সুতরাং রোধ বেরিয়ে গেল। সুতরাং একটা জিনিস অলরেডি বের করে ফেললাম আমরা। সুতরাং বাতিটির রোধ আর সমান সমান কত? 484 বলো ওহম। বেশ, আর বলছে তড়িৎ প্রবাহ মাত্রা বের করো। ব্যাস, ভোল্ট ভি পেয়ে গেছি, আর পেয়ে গেছি আমরা। ওহমের সূত্র থেকে কি জানি? ভি সমান সমান বলো আই আর। তাহলে আই বের করতে হবে। সুতরাং আই সমান সমান তাহলে কি? ভি বাই আর। ভি কত? ভি আমরা জানি 220, আর এক্ষুনি পেয়ে গেলাম 484। আর আই মানে কি? অ্যাম্পিয়ার। আয়ের একক কি? অ্যাম্পিয়ার। ব্যাস, এবার কাটাকুটি করলেই হয়ে যাবে। কাটাকুটি করলে উত্তর কত বেরোবে দেখি, দেখে নিই, তারপর বসিয়ে দিচ্ছি। তো আমি ক্যালকুলেট করে দেখলাম, যেটা বেরোলো সেটা হচ্ছে 0.45 অ্যাম্পিয়ার। ওকে, অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইট তারের রং কি? আর যদি আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইট তারের রং, নিউট্রাল তারের রং, দেখো আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইট তারের রং হচ্ছে বাদামি। এখানে কিন্তু তিনটেই মুখস্থ করে রাখবে। লাইট তার, আর্থিং তার, নিউট্রাল তার, তিনটের রঙই কিন্তু মুখস্থ করে রাখবে। ঠিক আছে, নিউট্রাল তার নীল, আর আর্থিং তার সবুজ এবং হলুদ বর্ণের হয়। তাহলে এটা নিশ্চয়ই অঙ্কটা 2 নম্বর ছিল, এটা 1 নম্বর ছিল। ব্যাস, 3 পেয়ে গেলে তোমরা। চলো নেক্সট, চলো ওহমের সূত্রটি বিবৃত করো, অথবা কোনো পরিবাহের দুই প্রান্তে 20 ভোল্ট বিভব প্রয়োগ করলে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে পরিবাহের ওহমের সূত্রটা বলছি না, বই থেকে দেখে নিও, অঙ্কটা আমি করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো বিভব প্রভেদ রয়েছে ভি সমান সমান 20 ভোল্ট। বেশ, আর প্রবাহ মাত্রা আই সমান সমান রয়েছে 4 অ্যাম্পিয়ার। এটা নিশ্চয়ই 1 নম্বরের অঙ্ক। তাহলে আর সমান ওহমের সূত্র থেকে তোমরা কি জানলে? ভি সমান সমান আই আর জানলে। তাহলে আর সমান সমান তাহলে কি হবে? আর সমান সমান হবে ভি বাই আই। ব্যাস, বসিয়ে দাও। ভি কত? 20, আর আই 4। যেহেতু রোধ বের করতে বলেছে, তাহলে এখানে একক কি হবে? ওহম। তার মানে উত্তর হবে 5 ওহম। বোঝা গেল? সূত্রটা তোমরা বই থেকে দেখে নিও। তবে সূত্রটা লেখার সময় একটা জিনিস অবশ্যই লিখতে হবে। অনেকেই শুধুমাত্র সরাসরি লিখে দেয়, কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবাহের প্রবাহমাত্রা সমানুপাতিক সরাসরি লিখে দেয়। তা লিখলে কিন্তু কেটে শূন্য করে দিতে পারে। সঠিক লিখতে হবে কি? সঠিক ক্ষেত্রে কথাটা লিখতে হবে, পরিবাহীর উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের প্রবাহমাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই কথাটা পুরোটা লিখতে হবে, তবেই কিন্তু সূত্র হবে। ঠিক আছে, পুরোটা না লিখলে কিন্তু হবে না। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোয়েশ্চেন 4.7, ওরস্টেডের পরীক্ষা থেকে কি প্রমাণিত হয়? ডিসি অপেক্ষা এসির সুবিধাগুলি লেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। তাহলে 3 নম্বর থাকলে তোমাকে আগে ওয়েটেজটা ভাগ করে নিতে হবে, 1 + 1 + 1। তাহলে খুব বেশি বড় কিছু লেখার দরকার নেই। ওরস্টেডের পরীক্ষা তোমরা জানো, একটি চুম্বক শলাকা থাকে। চুম্বক শলাকা বাধাহীনভাবে ঘুরতে পারে, এরকম একটা পরিস্থিতি। তার উপরে একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তার ফলে চুম্বক শলাকার বিক্ষেপণ ঘটে। ওরস্টেড তার পরীক্ষা থেকে কি সিদ্ধান্ত করেছিলেন সেটা একটু সংক্ষেপে লিখে দিই। সিদ্ধান্ত হচ্ছে ওরস্টেড দেখালেন যে তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে পরিবাহী তারটির সংলগ্ন অঞ্চলে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। অর্থাৎ লিখে দিই, তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে তোমরা লিখে নিও সুন্দর করে, পরিবাহী তারের আশেপাশে বা সংলগ্ন অঞ্চলে আশেপাশে কি হয়? আশেপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাই না? একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটা চৌম্বক ক্ষেত্র, যার ফলে চুম্বক শলাকা কি করে? বিক্ষিপ্ত হয়। যার ফলে চুম্বক শলাকা না হলে বিক্ষিপ্ত হবে কেন? চুম্বক শলাকা কি হয়? চুম্বক শলাকা বিক্ষিপ্ত হয়। বোঝা গেল? এবার যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো যায়, তাহলে চৌম্বক শক্তি বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে, ফলে শলাকার বিক্ষেপও বাড়বে, তাই না? যত তুমি এখানে বেশি বেশি করে কারেন্ট পাঠাবে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হবে তার ক্ষেত্র, তার ক্ষমতাও বাড়বে, যে কারণে শলাকার বিক্ষেপও খুব বেশি হবে। বোঝা গেল?
আচ্ছা, আবার তড়িৎ প্রবাহের অভিমুখ যদি পাল্টে দাও সেক্ষেত্রে শলাকার বিক্ষেপের অভিমুখও পাল্টে যাবে। ক্লিয়ার? আচ্ছা, লিখে নিও কথাগুলো। নেক্সট, ডিসি অপেক্ষা এসি সুবিধাগুলো লেখো। এক, ডিসি অপেক্ষা এসির সুবিধা। প্রথম সুবিধা হচ্ছে ডিসির উৎপাদন খরচ অনেক বেশি। এসি কারেন্টের উৎপাদন খরচ অনেক কম, যে কারণে গৃহস্থালিতে, তাহলে আমরা স্বাভাবিকভাবে কোনটা বেছে নেব বলো? এসির উৎপাদন খরচ কম, স্বাভাবিকভাবে তাহলে এসি তড়িৎ আমাদের বাড়িতে কম খরচে আমরা পাবো। তাহলে গৃহস্থালিতে অনেক কম খরচে তাহলে এসি তড়িৎ ব্যবহার করতে আমরা পাবো, স্বাভাবিকভাবে আমরা নিশ্চয়ই কম খরচেটাই বেছে নেব, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে ডিসি তড়িৎ অপেক্ষা এসি তড়িৎকে প্রয়োজন অনুযায়ী কি করতে পারি? ভোল্টেজ, বিভব বাড়াতে বা কমাতে পারি। কথাটা কি বুঝতে পারলে? এসি তড়িৎ ব্যবহার করলে বিভব, ভোল্টেজ, যেটা আমরা সহজে বুঝবে তোমরা, ভোল্টেজকে বাড়াতেও পারি, ভোল্টেজকে কমাতেও পারি, যেটা ডিসি তড়িতের ক্ষেত্রে এটা কিন্তু সমস্যার। এসি তড়িতে সহজেই করা যায়। আরও একটা সুবিধা আছে যে ডিসি তড়িৎ অপেক্ষা এসি তড়িৎকে উৎসস্থল থেকে, যেখানে তৈরি করা হচ্ছে সেখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, অনেক দূরে অনেকগুলো বলে দিলাম। ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। দেখো, ফিউজ তারের দুটো বৈশিষ্ট্য। এক নম্বর, একদম টু দা পয়েন্ট লিখবে। ফিউজ তারের রোধ উচ্চ আর গলনাঙ্ক নিম্ন। ব্যাস, হয়ে গেল। রোধ উচ্চ করা হয় আর গলনাঙ্ক নিম্ন করা হয়, এটা মনে রেখো। ঠিক আছে, জাস্ট টু দা পয়েন্ট আনসার দেবে, বেশি বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন 4.8। একটি তেজস্ক্রিয় মৌল থেকে একটি আলফা কণা ও দুটি বিটা কণা নির্গত হলে প্রান্ত নিউক্লিয়াসটির ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কত হবে? শৃঙ্খল বিক্রিয়া কি? চলো দেখি। ধরা যাক এ একটি মৌল যার পারমাণবিক সংখ্যা এক্স আর ভর সংখ্যা ওয়াই। ক্লিয়ার? এবার ধরো একটি আলফা বেরিয়েছে, প্রথমে আমি দেখিয়ে দিই। দেখো, আলফা বেরিয়েছে। তাহলে এখানে আলফা বেরিয়ে গেলে একটা নতুন মৌল বি উৎপন্ন হলো। তাহলে তার পারমাণবিক সংখ্যা আমরা জানি আলফা নির্গত হলে 2 একক কমে, তাহলে কত হলো? x-2। আর ভর সংখ্যা 4 একক কমে, তাহলে y-4। বেশ, এবার দেখো দুটো বিটা কণা বেরিয়েছে। বেশ, এবার প্রথমে একটা বিটা কণা বেরোলো। তাহলে প্রথমে একটা বিটা কণা বেরোলে আমি ধরে নিলাম এখানে সি তৈরি হলো। তাহলে বিটা কণা বেরোলে আমরা জানি ভর সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, তাহলে y-4ই থাকবে ভর সংখ্যা। কিন্তু পারমাণবিক সংখ্যা আমরা জানি 1 একক বেড়ে যায়, তাহলে x-2 + 1, তাহলে ব্যাপারটা দাঁড়াবে কি? x-1। আবার একটা বিটা কণা বেরিয়ে গেল, তাহলে আবার একটা বিটা কণা বেরোলে ধরো ডি তৈরি হয়েছে, তাহলে তারও ভর সংখ্যা যা আছে তাই থাকবে, কারণ বিটা কণা বেরোলে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। কিন্তু পারমাণবিক সংখ্যা আবার 1 একক বেড়ে গিয়ে আলটিমেটলি কোথায় এসে পৌঁছবে? এক্স। তাহলে এইবার দেখো তো, এ তার পারমাণবিক সংখ্যা ছিল এক্স, ভর সংখ্যা ছিল ওয়াই, আর লাস্টে তৈরি হলো ডি, তার পারমাণবিক সংখ্যা এক্স আর ভর সংখ্যা y-4। তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি? এরা পরস্পরের দেখো আইসোটোপ হয়ে গেছে। পরস্পরের কি হয়েছে? আইসোটোপ। আইসোটোপ মানে আমরা কি জানি? যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক, দেখো এরও পারমাণবিক সংখ্যা এক্স, এরও পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা আলাদা। দেখো এর ভর সংখ্যা ওয়াই, এর ভর সংখ্যা y-4। তাদেরকে পরস্পরে কি বলে? আইসোটোপ বলি। যেমন আমরা একটা উদাহরণ দেখে নিই, C612 আর C613, কার্বনের দুটো আইসোটোপ। দেখো দুটোরই পারমাণবিক সংখ্যা 6, C612 C613, কিন্তু একটার ভর সংখ্যা 12, একটার ভর সংখ্যা 13, তাই না? তাহলে একটা আলফা দুটো বিটা কণা পরপর বেরোলে মনে রাখবে সর্বদা আইসোটোপ তৈরি হয়। ক্লিয়ার? কত হবে আমি দেখিয়ে দিলাম পুরো ব্যাপারটা। চলো এবার শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া কি জিনিস আমি সংক্ষেপে তোমাদের বলি, কারণ এটা নিশ্চয়ই 1 নম্বর রয়েছে। শৃঙ্খল বিক্রিয়া, এটা 2 হলে এটা 1 থাকবে। শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কি করা হয়? ইউরেনিয়াম 92 235-কে একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তাই তো জানি আমরা। ইউরেনিয়াম 92 235-কে নিউট্রন দিয়ে আঘাত করা হয়। ফলে আঘাত করার ফলে এই ইউরেনিয়াম 92 235 দুটো কণায় ভেঙে যায়। একটা হচ্ছে বেরিয়াম উৎপন্ন করে, আর একটা উৎপন্ন করে ক্রিপ্টন। ওকে, সেই সঙ্গে আরও 3খানা নিউট্রন এখানে উৎপন্ন হয়, 3খানা নিউট্রন। তাহলে সামান্য একটু তুমি ইউরেনিয়াম নিচ্ছ মানে লক্ষ লক্ষ ইউরেনিয়াম পরমাণু নিচ্ছ। তাহলে
একটা ইউরেনিয়াম তো এরকমভাবে নেওয়া সম্ভব নয়। এবার এই যে 3টে নিউট্রন তৈরি হলো, সেই নিউট্রন আবার ইউরেনিয়ামকে আঘাত করবে, এক একটা নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করবে। তাহলে সেই ইউরেনিয়াম আবার বেরিয়াম ক্রিপ্টনে ভেঙে যাবে, আর সঙ্গে প্রত্যেকটা থেকে 3টে করে নিউট্রন তৈরি হবে। অর্থাৎ গুণোত্তর প্রগতিতে দেখো নিউটন বেড়ে যাচ্ছে। এখানে প্রথমে 3টে তৈরি হলো, এখানে তৈরি হলো 9টা, 3 9 এবার তৈরি হবে 27টা। তাহলে মুহূর্তের মধ্যে বিক্রিয়াটা একটা বিরাট দৈত্যাকার আকার ধারণ করবে। এবং এই যে বিক্রিয়াটা একটা চেন ওয়াইজ, দেখো এই 3টে, আবার এক একটা থেকে 3টে, আবার এক একটা থেকে 3টে, এইভাবে শৃঙ্খলের আকারে, চেনের আকারে বিক্রিয়াটা বিরাট বড় রূপ ধারণ করবে মুহূর্তের মধ্যে। এই বিক্রিয়াকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া। বোঝা গেল? সংক্ষেপে বলতে গেলে এই যে এই শৃঙ্খল বিক্রিয়া ঘটে গেলে কি হবে, প্রচুর শক্তি তৈরি হবে, বিস্ফোরণ ঘটবে। যে কারণে শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য কি করা হয়, শৃঙ্খল বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য মডারেটর ব্যবহার করা হয়। মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়, গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট কোয়েশ্চেন 4.9, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা লেখো। এটা তড়িৎ ঋণাত্মকতা হবে, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা লেখো। আচ্ছা, সংজ্ঞাটা আমি এখানে লিখছি না, এটা বইয়েই আছে, তবু বলে দিচ্ছি একবার। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের পরমাণু বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনের নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেল ব্যাপারটা? সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন বন্ধন সৃষ্টিকারী, ধরো এ আর বি একটা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, তাহলে এই এক বন্ধন মানে এখানে কটা ইলেকট্রন, তোমরা তো জানো এক বন্ধন মানে দুটো ইলেকট্রন। তাহলে এই সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন যুগলকে এ এর নিজের দিকে আকর্ষণ করার বা বি এর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকেই বলে তড়িৎ ঋণাত্মকতা। ক্লিয়ার? এইবার এই জিনিসটা ভালো করে বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট। পর্যায় সারণীর একই পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার কি পরিবর্তন হবে? ক্লিয়ার? আর একই শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের কি পরিবর্তন হবে? বুঝে নাও, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে। তাহলে এটা কনসেপচুয়াল ব্যাপার, বুঝে নাও, বাম দিক থেকে ডান দিক। আচ্ছা, কোনো একটা পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা জানি কি হয়, আমরা জানি যত ডান দিকে যাওয়া যায় তত পরমাণু কি হয়, তত পরমাণু ছোট হতে থাকে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বলো ছোট হয়। এবার পারমাণবিক ব্যাসার্ধ ছোট হচ্ছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ছোট হওয়া মানে ব্যাপারটা বুঝে নাও, নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহলে ইলেকট্রনগুলো ঘুরছে। এবার ইলেকট্রনগুলোকে তো নিউক্লিয়াস নিজের দিকে আকর্ষণ করে রেখেছে, তাই না? এইবার বলো তো, ইলেকট্রন যত নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে তত সেই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি কমবে, স্বাভাবিক। আবার ইলেকট্রনগুলো যত নিউক্লিয়াসের কাছে চলে আসবে তত সেই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমবে, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সেটা যদি বুঝে যাও, এবার তুমি দেখো তো তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রন আকর্ষণ করা, নিজের দিকে আকর্ষণ করা। এবার এটা ক্লিয়ার করো। তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রনকে নিজের দিকে নেওয়ার ক্ষমতা বা প্রবণতা, অর্থাৎ আকর্ষণ করা। এবার বলো, যত বাদিক থেকে দেখতে পাচ্ছি ডান দিকে যাচ্ছি পরমাণু ছোট হচ্ছে, ফলে বলো তো দেখি, তোমরা নিজেরাই বলো, বাদিক থেকে ডান দিকে গেলে পরমাণু ছোট হচ্ছে মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বা ক্ষমতা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। বাম দিক থেকে ডান দিকে গেলে তাহলে যেহেতু ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ ছোট হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই যত বাম দিক থেকে ডান দিকে যাব তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বাড়বে। সোজা কথা, সোজা হিসাব। ছোট হচ্ছে তো, ছোট হলে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বাড়বে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। আচ্ছা, চলে আসো পরেরটায়। একই শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধে কি পরিবর্তন হয়? আচ্ছা, একই শ্রেণী বরাবর, এবার শ্রেণী বরাবর কি হয় বুঝে নাও ভালো করে। শ্রেণী বরাবর যেটা হয়, শ্রেণী বরাবর যে মৌলগুলো থাকে তাদের প্রত্যেকের সর্ববিস্ত কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একই থাকে, কিন্তু যখনই তুমি এইরকমভাবে উপর থেকে নিচে নামছো, ভালো করে বুঝে নাও, একটা শ্রেণীর উপর থেকে যখন নিচে নামছো এক ঘর করে, তাহলে কিন্তু একটা করে কক্ষপথ বেড়ে যাচ্ছে, কক্ষপথ একটি করে বেড়ে যায়। ভালো করে বুঝে নাও, বেড়ে যায়। এখানে যদি কক্ষপথ একটি থাকে, ঠিক তার নিচের মৌলটার ওই শ্রেণীতেই দুটো কক্ষপথ থাকবে, তার নিচে 3টে, তার নিচে 4টে। এবার বলো, এখানে কক্ষপথ একটা, বেশ একটা, ঠিক তার নিচেরটাই কক্ষপথ কটা? ঠিক তার নিচের কক্ষপথ দুটো হয়ে গেল, দুটো। তাহলে কক্ষপথ বেড়ে যাওয়া মানে তো পারমাণবিক কক্ষপথ বেড়ে যাওয়া মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে চলে গেল। তাহলে স্বাভাবিকভাবেই সোজা হিসাবে বলতে গেলে যত নিচে যাব তত আস্তে আস্তে কি হবে গো, তত পারমাণবিক ব্যাসার্ধ বড় হবে।
যত ইলেকট্রন দূরে যাবে নিউক্লিয়াস ইলেকট্রনকে আর আকর্ষণ করতে পারছে না, যেই আকর্ষণ করতে পারছে না স্বাভাবিকভাবেই ইলেকট্রনগুলো দূরে চলে গেল, তার মানে পরমাণু বড় হয়ে গেল। তার মানে মনে রেখো শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে নামা যায় তত পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বড় হতে থাকে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট দেখো, হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ 1 ও গ্রুপ 17 একটি করে সাদৃশ্য লেখো। বেশ, চলো, খুব সহজ প্রশ্ন এবং খুব সুন্দর প্রশ্ন, এবং এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। গ্রুপ 1 এর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য। গ্রুপ 1 কারা থাকে বলো তো দেখি, তোমরা বলো। গ্রুপ 1 থাকে কারা? ক্ষার ধাতু থাকে, তোমরা জানো গ্রুপ 1 থাকে ক্ষার ধাতু। এবার ক্ষার ধাতুরা কি করে, তাহলে সাদৃশ্যটা লিখে দিই। এবার ক্ষার ধাতুরা সর্বদাই ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করে? ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে। যেমন একটা উদাহরণ দিই, সোডিয়াম। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করলো? Na+। তেমনি হাইড্রোজেনও কি করে? ইলেকট্রন ত্যাগ করে H+ আয়ন উৎপন্ন করে, ক্যাটায়ন। এটা একটা সাদৃশ্য, বোঝা গেল? সাদৃশ্যটা বোঝা গেল? ক্ষার ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে, তেমনি হাইড্রোজেনও সর্বদা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন H+ আয়ন উৎপন্ন করে, অর্থাৎ ক্যাটায়ন উৎপন্ন করে। আচ্ছা, গ্রুপ 17 এর সঙ্গে একটি সাদৃশ্য। চলো, গ্রুপ 17 মানে কি গো? গ্রুপ 17 কারা থাকে? গ্রুপ 17 হ্যালোজেন থাকে, আর এখানে লিখে দিলাম এক্ষুনি ক্ষার ধাতু থাকে। এর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য কি? হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা প্রত্যেকে কি গো? এরা প্রত্যেকে অধাতু। হাইড্রোজেন নিজে কি? হাইড্রোজেন নিজেও অধাতু। বেশ, এটাই সাদৃশ্য, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এর সঙ্গেও মিল আছে, অমিল আছে, এর সঙ্গে মিল অমিল আছে, সেই জন্য হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। তাহলে একটা করে বলে চেয়েছে, আমি একটা করে সাদৃশ্য লিখে দিলাম। আধুনিক পর্যায়ে সূত্রটা লেখক বইয়ে সুন্দর করে লেখা আছে, তবু একবার মুখে বলে দিচ্ছি আমি, যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ওকে, বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। নেক্সট চলো দেখো, 4.10 খুব সুন্দর একটি প্রশ্ন। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সে তার সমিত সমীকরণ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, সমিত সমীকরণ লেখো। আচ্ছা, প্রথমে এখানে এই ধরনের প্রশ্নে এরকম পয়েন্টিং করে দেবে সমিত সমীকরণ। সমিত সমীকরণ হচ্ছে N2 + 3H2 = 2NH3। একদম ইকুয়েশন ব্যালেন্স হবে, পরিষ্কারই বলেছে সমিত সমীকরণ। ওকে, N2 + 3H2 = 2NH3। এবার বলছে দেখো, এটা নিশ্চয়ই 1 নম্বর। এবার এই পদ্ধতির শর্তগুলি লেখো। তাহলে শর্তগুলো এবার লিখবো, এটা নিশ্চয়ই 2 নম্বর। শর্তগুলো 1 নম্বর হচ্ছে, 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে 200 গুণ বায়ুমণ্ডলীয় চাপ। দেখো ভালো করে প্রত্যেকটা জিনিস দেখো, লিখতে হবে। 200 গুণ বায়ুমণ্ডলীয় চাপ 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পারফেক্টলি লিখতে হবে। 3 নম্বর সেটা হলো সূক্ষ্ম লৌহচূর্ণ অনুঘটক। সূক্ষ্ম লৌহচূর্ণ অনুঘটক। ওকে, 4 নম্বর মলিবডেনাম উদ্দীপক। মলিবডেনাম উদ্দীপক, প্রত্যেকটা তথ্য কিন্তু আমি লিখছি এখানে। 5 নম্বর নাইট্রোজেন ও হাইড্রোজেনকে 1:3 আয়তন অনুপাতে মেশাতে হবে। এইভাবে উত্তর লিখলে খাতাও দেখতে সুন্দর লাগবে এবং তুমি ফুল মার্কস পাবে। অনুপাতে মেশাতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা আমি তোমাদের একটা খুব সুন্দর একটা ফুল মার্কস 90 নম্বরের একটা প্রশ্নের কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে খাতা সাজিয়ে গুছিয়ে লিখতে হয়, তার একটা আমি তোমাদের ডেমো দেখাবো, যে কিভাবে খাতা গুছিয়ে লিখতে হয়, খুব তাড়াতাড়ি দেখাবো। আচ্ছা, তাহলে বোঝা গেল সমিত সমীকরণটা লিখে দিলাম। তারপর শর্তগুলো কি? 200 গুণ বায়ুমণ্ডলীয় চাপ, 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এগুলো হচ্ছে অপটিমাম প্রেশার, অপটিমাম টেম্পারেচার। হ্যাঁ, 3 সূক্ষ্ম লৌহচূর্ণ অনুঘটক, 4 মলিবডেনাম উদ্দীপক, আর 5 হচ্ছে 1:3 আয়তন অনুপাতে মেশাতে হবে। এর থেকে ভালোভাবে এটা লেখা যায় না। খুব সুন্দর করে সংক্ষেপে লিখে দিয়েছি। তবে একটা জিনিস, সমিত সমীকরণ লেখার সময় ভৌত অবস্থা উল্লেখ করতে পারো, আবার নাও পারো। যেমন ধরো N2 প্লাস ব্র্যাকেটে G দিয়েছি, 3H2 ব্র্যাকেটে, এটা প্রকৃতি ভৌত অবস্থা নির্ধারণ করে আর কি। অর্থাৎ ব্যাপারটা কি বলতো, G ফর গ্যাসিয়াস আর কি। সেটা লিখতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই, লিখলে ভালো হয়। চলো নেক্সট দেখো, প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। ক্যাথোডে
সংঘটিত বিক্রিয়া, এরকমভাবে একটা পয়েন্ট আগে করে নিলে। ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া। আচ্ছা, জলের তড়িৎ বিশ্লেষণে আমরা কি জানি? জল আয়নিত হয়ে দুটো জিনিস উৎপন্ন করে, H+ আর OH-। এবার H হচ্ছে ক্যাটায়ন, এটা অ্যানায়ন। ক্যাটায়ন কোথায় যায়? ক্যাটায়ন যায় ক্যাথোডে, আর অ্যানায়ন যায় অ্যানোডে। আমাদের এখন ক্যাথোড বিক্রিয়া লিখতে বলেছে, তাহলে এটা লিখবো H+ কোথায় গেল? ক্যাথোডে গেল। ক্যাথোড মানে প্রচুর পরিমাণে ইলেকট্রন নিয়ে বসে আছে, আর এর H-এর মাথায় প্লাস মানে একটা ইলেকট্রন ঘাটতি রয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করে H পরমাণু উৎপন্ন করলো। এবার হাইড্রোজেন গ্যাস পারমাণবিক অবস্থায় স্থায়ী হয় না, সেই জন্য একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেনের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে আলটিমেটলি তৈরি করলো হাইড্রোজেন গ্যাস। ব্যাস, এটাই হচ্ছে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, ক্যাথোডের সঙ্গে বিক্রিয়া লিখতে বলেছে, দুটো অ্যানোড লিখতে বলেনি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত, এটা অল্পায়িত না, এটা অম্লায়িত হবে। হ্যাঁ, অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? আচ্ছা, বিশুদ্ধ জল শুনে নাও, এটা 2 নম্বরের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। কেন বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী? কারণ পরিষ্কার উত্তর, জল কি সমযোজী, জল সমযোজী পদার্থ। এবার তোমরা প্রত্যেকেই জানো যে সমযোজী পদার্থ যারা হয় তারা আয়নিত হয় না, অর্থাৎ আয়ন উৎপন্ন করে না। সমযোজী পদার্থ আয়ন উৎপন্ন করে না। আয়ন উৎপন্ন করে কারা? তড়িৎযোজী যৌগরা। তাহলে সমযোজী পদার্থ জল যেহেতু আয়ন উৎপন্ন করে না, তাই তড়িৎ পরিবহন করে না, কুপরিবাহী। এইবার জলে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মেশানো হয়, সামান্য পরিমাণ অ্যাসিড মেশালে, জলে সামান্য পরিমাণ অ্যাসিড মেশালে কি হয়? জলের অণুগুলো তখন কি হয়? জলের অণুগুলো তখন H+ আর OH- আয়ন উৎপন্ন করে, অর্থাৎ জল তখন সামান্য তড়িতে সুপরিবাহী হয়ে যায়, আয়ন যেহেতু হয়। সেই জন্য সবসময় তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে জলে সামান্য অ্যাসিড বা ক্ষার মেশানো হয়, মনে রেখো। ঠিক আছে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কারণে তখন জলের বিয়োজন ঘটে যায়, বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট চলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কপার ইলেকট্রন, এটা ইলেকট্রন না, এটা হবে ইলেকট্রোড। কপার ইলেকট্রোড ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, একটু সহজ করে বুঝে নাও। ধরা যাক, সহজ করে বুঝে নেবে, আর ভুলবে না। ধরো এইটা হচ্ছে ক্যাথোড আর এইটা অ্যানোড। ক্যাথোডকে আমি সবসময় বাদিকে লিখি, এটা আমাদের সুবিধা হয়। আর এর মাঝখানে আছে কপার সালফেট দ্রবণ। ঠিক আছে? এখানে এবার কপার সালফেট দ্রবণ যেটা, সে তো নিজে আয়নিত হয়ে বসে আছে, Cu2+ প্লাস SO4 2-। বেশ, আয়নিত হয়েছে। এই যে কপার সালফেটের জলীয় দ্রবণ, এই যে এখানে। এইবার কি হয়? এই যে Cu2+ আয়ন, ক্যাটায়ন কোথায় যায় সবসময়? তোমাদের বললাম, একটু আগেও বললাম, ক্যাথোডে যায়। এই Cu2+ কোথায় গেল? আচ্ছা, এখানে তাহলে একটা পয়েন্ট করে দাও, ক্যাথোড বিক্রিয়া বলে একটা পয়েন্ট করলাম আমি। Cu2+ ক্যাথোডে গেল, ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে দুখানা ইলেকট্রন গ্রহণ করলো, করে কপার পরমাণুতে পরিণত হলো, দিয়ে এই কপারের গায়ে জমা হতে শুরু করলো। সেই জন্য সবসময় মনে রাখবে যে কপার তড়িৎদ্বার ক্রমশ মোটা হতে শুরু করে, এই কারণে কপার জমা হয় বলে। এইবার যেই দ্রবণ থেকে Cu2+ ক্যাথোডে গিয়ে জমা হলো, দ্রবণে Cu2+ আয়নের সংখ্যা কমে গেল। সেই সংখ্যা যাতে না কমে, ব্যালেন্স রাখার জন্য অ্যানোড তড়িৎদ্বার থেকে কি করলো দেখো, এবার অ্যানোড বিক্রিয়া কি হলো? কপার থেকে প্রতিটা কপার দুখানা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ রূপে কোথায় চলে এলো? দ্রবণে চলে এলো। ব্যাস, তাহলে ভালো করে খেয়াল করো তো, এইটা যদি দ্রবণ ভাবি, আর এইটা যদি ক্যাথোড ভাবি, আর এইটা যদি অ্যানোড ভাবি, পুরো জিনিসটা একটু দেখো। দ্রবণ থেকে Cu2+ ক্যাথোডে গেল, তাহলে দ্রবণে Cu2+ কমে গেল, সঙ্গে সঙ্গে এই ঘাটতি মেটানোর জন্য অ্যানোড থেকে আবার Cu2+ এখানে চলে এলো। তাহলে সব সময় দ্রবণের মধ্যে Cu2+ একই থেকে গেল, সেই জন্য দ্রবণের নীল বর্ণের কোনো পরিবর্তন ঘটে না, দ্রবণের বর্ণ অপরিবর্তিত থাকে। মনে থাকবে ব্যাপারটা? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ক্যাথোড বিক্রিয়া হচ্ছে, ক্যাথোড মোটা হচ্ছে, দ্রবণ থেকে Cu2+ গিয়ে Cu রূপে জমা হচ্ছে, আর অ্যানোড ক্ষয় পায়। এটা তো বলা হয়নি তোমাদের। অ্যানোড থেকে যেহেতু Cu2+ রূপে দ্রবণে চলে আসছে, তাহলে অ্যানোড ক্রমশ ক্ষয়ে যায়। ঠিক আছে? সরু হয়ে যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এটা বলে দিচ্ছি, এটা এখানেই বলে দিচ্ছি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড। অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড। যদি এটা বড় প্রশ্ন, রেডি রেখো, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই কপার বিশোধন, এটা কিন্তু পরীক্ষায় আসে।
দেখো 4.12 প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ার শর্ত সহ সমীকরণটি লেখো। ইথিলিনকে কি করা হয়? ইথিলিনকে কোনো পারক্সাইড বা অক্সিজেন, তাহলে শর্ত আমি লিখছি এখানে, শর্ত 1 নম্বর শর্ত হচ্ছে ইথিলিনকে কোনো পারক্সাইড বা অক্সিজেন, দেখো পারক্সাইড বা অক্সিজেন বা যে কোনো একটা লিখতে পারো, 3টে লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই, Cr2O3 অনুঘটকের উপস্থিতিতে তাহলে প্রথমে অনুঘটক লিখলাম। 2 নম্বর অনুঘটক 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সমীকরণটা এইভাবে লিখতে হয়, NCH2 ডবল বন্ড CH2। এখানে যে N লিখলাম সেটা বহু সংখ্যক বোঝায়, কারণ N এর কোনো ফিক্সড ভ্যালু এখানে দেয়া নেই। বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আলটিমেটলি তৈরি করে, এই দেখো কি লিখছি আমি, দেখো ভালো করে, CH2 এই যে এইভাবে লেখা হয় ব্যাপারটা, এই যে ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে ইথিলিন, ইথিলিনের অসংখ্য অণু N, সেটা যুক্ত হয়ে এইটা তৈরি করছে। এটা কি তৈরি করছে? পলিথিন, যেখানে N এর ভ্যালু গ্রেটার দ্যান 1000। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া শর্ত হয়ে গেল। এবার সেকেন্ড পার্টে দেখো, CH3 CH2 CH ডবল বন্ড CH2 এর IUPAC নাম। আচ্ছা, IUPAC নামে প্রথমে কার্বন 1 2 3 4, তাহলে বিউট, 4টে কার্বন মানে বিউট। এইবার দেখো অন্য কোনো কার্যকরী গ্রুপ OH CH কিচ্ছু নেই, শুধু ডবল বন্ড আছে। কোথায় আছে? ডবল বন্ড আছে এদিক থেকে ধরলে 3 নম্বরে, এদিক ধরলে 1 নম্বরে। সবসময় যেন ডবল বন্ড অল্প সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয়, তাহলে 1-এ, তাহলে এটা হবে বিউট 1 ইন। কি হলো? বিউট 1 ইন। ওকে, এর IUPAC নাম হচ্ছে বিউট 1 ইন। তাহলে বোঝা গেল? তাহলে শর্তটা লিখলাম, IUPAC নাম লিখলাম। চলো দেখি শেষ প্রশ্নে যাব এবার। দেখো, অথবাই রয়েছে জৈব অবঙ্গল বা নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে? উদাহরণ দাও। যেসব পলিমার, এগুলো সহজ প্রশ্ন, আগের দিন আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রি লাইব্রেরি ক্লাসে বলেছি, যেসব পলিমারকে ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা বিশ্লিষ্ট করা যায় না এবং যারা মাটির সাথে মেশে না, ব্যাস তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমার বলে। ক্লিয়ার? যেমন এক্ষুনি যেটা কিছুক্ষণ আগে তোমরা করলে, যেমন পলিথিন, PVC ইত্যাদি। ঠিক আছে, এইবার দেখো এর ক্ষতিকারক প্রভাব। তাহলে ক্ষতিকারক প্রভাব কি? ক্ষতিকারক প্রভাব অনেক। এক নম্বর হচ্ছে, 1 নম্বর লিখতে পারি, জল নিকাশি ব্যবস্থা নষ্ট করে দেয়, তাই না? নালা নর্দমায় যদি এই পলিথিন PVC এগুলো জমে যায়, তাহলে এগুলোর মধ্যে দিয়ে তো জল প্রবেশ করতে পারে না, তাই না? এগুলোর মধ্যে দিয়ে যেহেতু জল প্রবেশ করতে পারে না, পলিথিনের মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে? নিশ্চয়ই পারে না। তাহলে স্বাভাবিকভাবে জল নিকাশি ব্যবস্থা নষ্ট করে দেয়। 2 নম্বর, মাটির উর্বরতা নষ্ট করে দেয়, তাই না? মাটির মধ্যে থাকলে মাটিতে মিশছে না, তাহলে স্বাভাবিকভাবেই এই প্লাস্টিকের বা পলিথিনের উপরের স্তর নিচের স্তরে জল বাতাস এগুলো প্রবেশ ঠিকঠাকভাবে চলাচল করতে পারছে না, ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। 3 নম্বর, এগুলো দহনে, এগুলো অনেক সময় দেখবে রাস্তার পাশে মানুষ আগুন ধরিয়ে দিয়েছে, দহনে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। তাহলে কতগুলো ক্ষতিকারক, আরও অনেক রয়েছে। যেমন সমুদ্রের মধ্যে প্লাস্টিক পলিথিন ফেলার ফলে সামুদ্রিক প্রাণীদের সেগুলো গিয়ে পেটের মধ্যে জমা হয়, তারা মারা যায়। দেখবে অনেক সময় সমুদ্রে প্রচুর সামুদ্রিক মাছ ভেসে উঠেছে, তাদের যদি দেখা যায়, আমি দেখছিলাম কোনো এক জায়গায় ডিসকভারি চ্যানেল বা কোথাও, সেখানে দেখা যাচ্ছে যে সেই সমস্ত সামুদ্রিক মাছের পেটে প্রচুর পরিমাণে প্লাস্টিক জমে আছে। প্রতিকারের উপায় কি?
প্রতিকারের উপায়, এগুলোর ব্যবহার নিষিদ্ধ করতে হবে, স্ট্রিক্টলি নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, 2 নম্বর ব্যবহার নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর ব্যবহার করলেও নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। 3 নম্বর যেটা, জনসচেতনতা বাড়াতে হবে। 4 নম্বর, যত্রতত্র পোড়ানো যাবে না। বোঝা গেল ব্যাপারটা? তাছাড়া 5 নম্বর দেওয়া যেতে পারে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই নালা নর্দমা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা। ঠিক আছে, যাই হোক, তাহলে মোটামুটি এই পেজের এই পর্ষদের টেস্ট পেপারের এই পেজটা আমি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত, অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমি 90 নম্বরে সলভ করালাম না, তোমাদের 90-এর অনেক বেশি সলভ করালাম, কারণ প্রত্যেকটা প্রশ্ন যত অথবা ছিল সেগুলোও কিন্তু সলভ করিয়েছি, যে কারণে এটা 90 নয়, এটা প্রায় 120-30 হয়ে যাবে মিনিমাম। তাই ভিডিওটা একটু বড় হলো, কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের উপকারই হবে, ভালোই হবে। ঠিক আছে, এইভাবে আরও পর্ষদের টেস্ট পেপারের বিভিন্ন পেজ তোমরা সলভ পেয়ে যাবে। দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে।